আসসালামু আলাইকুম জনগণ। তো আমরা আমাদের আরেকটি এইচএসসি এমসিকিউ ওয়ান শট ক্লাসে চলে এসেছি এবং আজকে আমরা আলোচনা করব তড়িৎ রসায়নকে নিয়ে। এবং আজকে ক্লাসে আমরা মূলত একদম গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো আছে সেগুলো করে ফেলবো, কারণ আসলে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ খুবই একদম ফিক্সড আসে, মানে আহামরি যে খুব একটা চেঞ্জ হয় এরকম না। ওই একই ইএমএফ সেল আসবে, ওই একই নানস্ট ইকুয়েশন আসবে, ওই একই তড়িৎ পরিবাহিতা আসবে। এর বাইরে কিন্তু আসলে আর আসার কোনো গতি বা আহামরি কোনো একটা ভ্যারিয়েশন কিন্তু নাই। সো এই জন্য আমাদের যে টার্গেটটা, সে টার্গেটটা কি? সে টার্গেটটা যা যা টপিক থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে ওগুলো একদম সুন্দর করে সলভ করে ফেলা, যেন এখান থেকে যা কোয়েশ্চেন আসুক তুমি যেন এক্সামে ঠিকঠাক মতো পেরে যাও। তো জনগণ সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এখন সুন্দর করে ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো এখন শুরুতেই আমরা একটু কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে চাই, যেন আমরা গুরুত্ব বুঝি। তো এখানে ফার্স্ট অফ অল আমাদের অনেকগুলো টাইপকে নিয়ে আমরা কাজ করে ফেলেছি। যেমন এখানে দেখবেন টাইপ 1 যেটা, সেটা নিয়ে কাজ করতেছে তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা নিয়ে। তারপর টাইপ 2 তে ফ্যারাডের সূত্র নিয়ে কাজ করতেছি। টাইপ 3 তে জারণ বিজারণ ক্রিয়াগুলো দেখে ফেলতেছি। টাইপ 4 এর মধ্যে প্রমাণ কোষ বিভব মানে ইএমএফ কোষটার বেসিকটা নিয়ে কাজ করতেছি। আর লাস্টেটাতে আমরা নানস্ট ইকুয়েশনকে নিয়ে কাজ করতেছি। এবং প্রত্যেকটা টপিকই কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। নানস্ট ইকুয়েশনটা রিটেন পরীক্ষায় বেশি আসে, এমসিকিউতে কম্পারেটিভলি কম আসে, ঠিক আছে। বাট উপরে যে 4টা টপিক আছে, এই 4টা টপিক কিন্তু এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে জনগণ, তো শুরুতে আমরা একটু হালকা আলোচনা করে নিব যে আমাদের যখন পরিবাহিতা নিয়ে কথাবার্তা হয় তখন আমরা আসলে 3 ধরনের পরিবাহিতা নিয়ে কাজ করি। তো শুরুতে যদি আমি একটু পদার্থগুলোকে নিয়ে কাজ করে ফেলি, যে আমাদের পরিবাহিতার মধ্যে মূলত আমরা কাজ করব তড়িৎ বিশ্লেষ্যকে নিয়ে। তো তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে 3 ধরনের তড়িৎ বিশ্লেষ্য আছে: সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল এবং আরেকটা অবিশ্লেষ্য। ঠিক আছে, পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট অবিশ্লেষ্যগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাধারণত সবলগুলো আমরা সবাই পারি, যে কোনো ধরনের আয়নিক যৌগ প্রচুর ইজিলি সে কি করতে পারে, ইলেকট্রন দান গ্রহণ করতে পারে, তাই সে খুবই ভালো তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। কিন্তু এখানের মধ্যে দুর্বল কোনটা? যারা আংশিক বিয়োজন হয়। ঠিক আছে, যেমন জৈব অ্যাসিড যেগুলো আছে HF H3PO4, যারা এরকম তাদের জন্য। আর লাস্ট সিনারিওতে আসছে যারা অবিশ্লেষ্য। এখান থেকে পরীক্ষা সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে, সাধারণত মিথানল, ইথানল এবং সুক্রোজ। এই 3টা এক্সামে বেশি আসবে। হ্যাঁ, বাট 3টা এক্সাম্পল আছে, তো আমরা সবগুলো পড়ার চেষ্টা করবো। ঠিক আছে ভাই, এখান থেকে কিছু বাদ দিব না। ওকে, আচ্ছা, এবার এগুলো তো আছে, এগুলো তড়িৎ বিশ্লেষ্য। এবার যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা ছিল পরিবাহিতা। ঠিক আছে, আমাদের যে পরিবাহিতা আছে সে পরিবাহী কিন্তু অনেক রকম হইতে পারে, সুপরিবাহী, অপরিবাহী, কুপরিবাহী। এগুলোর দিকে আমি যাচ্ছি না, কারণ এখানে এই সবল মানে যে সবল তড়িৎ বিশ্লেষ্য সে ভালো পরিবাহী হবে, পরিবাহিতা বেশি, এটা সবাই জানি। যে দুর্বল তড়িৎ অবিশ্লেষ্য সে কি হবে, অপরিবাহী হবে। এটা আমরা পারবো, এগুলো নিয়ে সমস্যা নাই। ঠিক আছে, এখন কাহিনী পরিবাহিতা নিয়ে। পরিবাহীর মধ্যে আমরা 2 ধরনের পরিবহন নিয়ে পড়াশোনা করি। একটা কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, আরেকটা কি, আরেকটা ধাতব পরিবাহী, যার অপর নাম কি, যার অপর নাম ইলেকট্রনীয় পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী। এই যে আপনি উপরে যেটা পড়লেন, ঠিক আছে, আপনি উপরে যেটা পড়লেন সেটা কি, সেটা এই তড়িৎ বিশ্লেষ্য যে পরিবাহীটা আছে, সেই তড়িৎ বিশ্লেষণ পরিবাহীর মধ্যে আমরা কি কি নিয়ে কাজ করছি সেটার অংশ নিয়ে। ঠিক আছে, এখানে মূলত কি হয়, আয়ন নিয়ে তড়িৎ পরিবহন হয়, এটা মাথায় রাখবেন। এখানে কি হয়, আয়ন দিয়ে তড়িৎ পরিবহনটা হবে। ওকে, আর নিচেরটার মধ্যে কি হবে, নিচেরটা সরাসরি ইলেকট্রন দ্বারা তড়িৎ পরিবহনটা হবে, যে ইলেকট্রনের সরাসরি মানে ফ্লোটা হবে, ওইখান থেকে কাজটা করতে হবে। যেমন কপারের তার আছে, অরাম আছে, সিলভার আছে, এদের কেস। ঠিক আছে, আর লাস্টে একটা ছোট্ট কথা, সেটা কি, সেটা যখনই আয়নকে নিয়ে কাজ করব তখন ও মেনে চলবে ফ্যারাডের সূত্র। ও ফ্যারাডের যে সূত্র আছে সে ফ্যারাডের সূত্রটা মেনে চলবে। অপর দিকে যখনই ইলেকট্রনীয় পরিবাহী তখন ও ওহমের সূত্রগুলো মেনে চলবে। বাস, এখান থেকে এই ছোট্ট কথাগুলো মনে রাখলে ইনশাল্লাহ পরীক্ষায় পাস হয়ে যাবে। ঠিক আছে, একদম একদম কম্প্যাক্ট ভাবে যা যা কিছু আমার দরকার। এখানে আরো কথা বলা যায় অ্যাকচুয়ালি চেষ্টা করলে, যে ভাই কখন উপরটার মধ্যে বেশি তাপ বাড়ায় দিলে এখানে তড়িৎ পরিবহন বেশি হয়, নিচেরটার মধ্যে তাপ বাড়ায় দিলে বিদ্যুৎ পরিবহন কম হয়। এরকম আর বলার অনেক কিছু আছে, বাট একদম যেটা না জানলেই না, আমি শুধু সেতটুকু বলে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আরো ভালো করতে হলে এইটুকু একটু বই থেকে রিডিং পড়ে নিতে পারো। হাজার স্যারের বইয়ে সুন্দর কম্পারেটিভটা আছে, কম্পারিজনটা একটু দেখে নিলে ভালো হবে ইনশাল্লাহ। ওকে, তো চলো আমরা এবার এখান থেকে কি এমসিকিউ আসে দেখে ফেলি। এই পেজটা ভালো করে দেখো, সবচেয়ে বেশি তড়িৎ অবিশ্লেষ্যটা দেখবা। ঠিক আছে, চলো শুরু। এখানে কি বলছে,
নিচের কোনটির তড়িৎ পরিবাহিতা অধিক? শোনো, যখন ধাতুর ক্ষেত্রে পরিবাহিতা আসবে তখন মনে রাখবা যে আমরা সবসময় মনে রাখবো কি সিলভার, তারপর হচ্ছে অরাম, আর তারপর হচ্ছে কপার, এই তিনটার পরিবাহিতা হচ্ছে অধিক। ঠিক আছে, পরিবাহিতা যখন বলবে এখানে কিন্তু পরিবাহিতা বলছে, কোনটা আগে জারণ বিজারণ হয় কিন্তু বলে নাই, খুব সাবধান, দুই কথার মধ্যে কিন্তু প্যাচ লাগানো যাবে না। পরিবাহিতা যদি বেশি বলে তখন হচ্ছে সিলভার, অরাম এবং কপার, এই তিনটার পরিবাহিতা সবচাইতে বেশি সব সময়। ঠিক আছে, তাহলে এখন কোশ্চেন হচ্ছে ভাই এই তিনটার মধ্যে কোনটা অপশনের মধ্যে আছে? দেখো এই তিনটার মধ্যে কপার অপশনের মধ্যে আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কপার। এই তিনটার পরিবাহিতা কি অন্য যে কোনো ধাতুর চেয়ে একটু কম্পারেটিভলি বেশি, এই জন্য তুমি কপারে তার দেখছো। ঠিক আছে, তুমি হচ্ছে অনেক ক্ষেত্রে সিলভার দেখবা ইউজ করা হইতেছে, অরামেরটা আমরা অনেক কম দেখি, বাট অনেক হাই ভোল্টেজ কাজে ওইটাও কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, সো এগুলো একটু ভালো করে দেখলেই চলবে। ওকে, 23 সালের কোয়েশ্চেন, একদম রিসেন্ট। ঠিক আছে, সো সাবধান একটু। পরেরটার মধ্যে কি হয়েছে যে সুক্রোজ একটি কি? দেখো সুক্রোজ আমরা মাত্রই পরে আসছে, সে কি একটা তড়িৎ অবিশ্লেষ্য, তার মানে সে কি করে না, সে কোন রকম কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে, এই যে CH3OH, CH3OH, C2OH, আর একটা C2H5OH, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে সুক্রোজটা, আর একটা হচ্ছে সুক্রোজটা, এই কয়েকটা যে আছে এরা কিন্তু ভালো করে মনে রাখতে হবে আমাদের। এই তিনটা কিন্তু হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য, এটা যেন পরীক্ষা হলে ভুল না যায় ভাইয়া। ঠিক আছে, ওকে নাইস, খুব দ্রুত আমরা আগে যাচ্ছি কারণ এগুলো খুবই সহজ, তাই না? সো এবার নেক্সট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। এটা হচ্ছে নর্মালি আমাদের কেমিস্ট্রিতে খুব একটা বেশি আসে না, একবার বা দুইবারই আসছে, বাট আমার কাছে মনে হয় যেহেতু একটা ওয়ার্ড মানে দুইটা যে এক্সাম্পল জানলেই হবে সেটা জেনে রাখা ভালো। ঠিক আছে, কিন্তু এটা সবসময় কিন্তু অত অহরহ আসে না, নর্মালি ফিজিক্সে আসে, কেমিস্ট্রিতে অত বেশি আসে না। বাট আমাকে যেটা মনে রাখতে হবে যে সিলিকন আর জার্মেনিয়াম, এই যে দুইটা আছে না, এই দুইটা হচ্ছে আমার সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, বাস এই দুটো এক্সাম্পল জানলেই চলবে। সেমিকন্ডাক্টর ওয়ার্ডটা যে আছে এটা জাস্ট জানায় রাখা, আর কিছু না। ঠিক আছে, বললাম না অন্যগুলা যেমন অনেকবার করে আসছে, এটা অনেকবার আসছে, এটা অনেকবার আসছে, এই ছক থেকে কোশ্চেন অনেকবার আসছে, এগুলো অনেকবার আসছে পরীক্ষায়, সেগুলো পড়া ফরজ। কিন্তু সেমিকন্ডাক্টরটা নর্মালি ফিজিক্সে আসে, কেমিস্ট্রিতে আমি শুধুমাত্র দুইবার মনে হয় আসতে দেখছি লাস্ট 5-6 বছরে। সো একটু জেনে রেখো, ইনশাল্লাহ হচ্ছে ভালো হবে। ওকে নাইস, তাহলে পরেরটার মধ্যে চলে যাই যদি একটু আমরা। তাহলে এবার কি পাচ্ছি? এবার পাচ্ছি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনটি বিয়োজন করা যাবে। সাধারণত যারা উচ্চ তড়িৎ বিশ্লেষ্য মানে যারা খুব দ্রুত কি করতে পারে, ইলেকট্রন দান করে ফেলতে পারে, তাদের জন্য আমরা কাজ করতে পারি। যেমন এখানে দেখো সোডিয়াম আর অ্যালুমিনিয়াম, এরা কিন্তু অনেক উচ্চ তড়িৎ পরিবাহী। ঠিক আছে, অনেক উচ্চ তড়িৎ পরিবাহী, তাই এরা কিন্তু কি করতে পারে, এরাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আলাদা করতে পারবো। ঠিক আছে, কিন্তু জিঙ্ক ও কিন্তু খুবই মধ্যম সক্রিয় একটা ধাতু। ঠিক আছে, ও হচ্ছে উচ্চ সক্রিয় একটা ধাতু, ও কিন্তু কি মধ্যম সক্রিয় একটা ধাতু। 9-10 তোমরা পড়ছিলা তাই না, ওই যে সক্রিয়তা সিরিজ ছিল, লিথিয়াম তারপর সোডিয়াম ক্যালসিয়ামের সামনে রাখছি আমি, আছে তোমাদের কোনো সমস্যা নাই। বাট ওইখানের মধ্যে যারা উচ্চ সক্রিয় ধাতু ওরা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কাজটা করে, কিন্তু যারা হচ্ছে মধ্যম অবস্থায় আছে ওরা কিন্তু এই কাজটা করতে পারে না। সো আলটিমেটলি কি হবে, এখানে শুধুমাত্র উপরের দুইটা হচ্ছে উচ্চ সক্রিয় ধাতু হিসেবে কাজ করতে পারবে। সো অ্যান্সার হচ্ছে 1 এবং 2, এটা কিন্তু কাজ করতে পারবে না। ঠিক আছে, একটু মাথায় রাখবো ব্যাপারটা, তাইলেই চলবে। তাহলে পরের পেজে কি আছে, পরের পেজে পরিবাহিতার কিছু ছোট ছোট সূত্র আছে, সেগুলো আমরা দেখে ফেলতে চাই। যেমন আমাদের একটা ওয়ার্ড আছে হচ্ছে কাপ্পা, এই কাপ্পা দ্বারা কি বোঝায়, কাপ্পা দ্বারা বোঝায় হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। ঠিক আছে, আপেক্ষিক পরিবাহিতাটা কি, আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে আপেক্ষিক রোধের উল্টা। ঠিক আছে, আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে 1 আপেক্ষিক রোধ, এই রোকে কি দিয়ে প্রকাশ করা হয়, আপেক্ষিক রোধ দিয়ে প্রকাশ করা হয়, এটা অপর নাম হচ্ছে আপেক্ষিক রোধ। ঠিক আছে, আপেক্ষিক রোধ দিয়ে প্রকাশ করা হয়। এখন আপেক্ষিক রোধকে উল্টালে কি পাওয়া যাবে, আপেক্ষিক পরিবাহিতা। ঠিক আছে, তো ওইখান থেকে আমাদের কি আসে, ওইখান থেকে আসে হচ্ছে 1/RA/L। সো এটাকে একটু গুছায় লিখলে আমরা পাই 1/RL/A। ঠিক আছে, সো এখন কাপ্পার এই হচ্ছে ডেফিনেশন। ঠিক আছে, এবার ছোট্ট একটা কথা তোমাদের বলে নেই যে এই যে আপেক্ষিক পরিবাহিতা আছে, এই আপেক্ষিক পরিবাহিতা তাহলে সূত্র কি দাঁড়ালো, সূত্র দাঁড়ালো হচ্ছে 1/RL/A। এবার যখন একটা তড়িৎ বিশ্লেষণ হয় তখন কিন্তু হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত তড়িৎ বিশ্লেষণটা চলে ততক্ষণ কিন্তু আমরা এই পাতগুলার মধ্যবর্তী দূরত্ব, এই এলটা হচ্ছে পাতগুলা যেগুলো আছে সে পাতগুলার মধ্যবর্তী দূরত্ব, আর এ হচ্ছে ক্ষেত্রফলটা, এই দূরত্ব আর ক্ষেত্রফল কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না। সো এই জন্য এই অংশটুকুকে বলা হয় সেল কনস্ট্যান্ট। তো আমরা একবার লিখতে পারি 1/R ইন্টু হচ্ছে সেল কনস্ট্যান্ট, এই ব্যাপারটা কিন্তু আমরা মাথায় রাখতে পারি।
ঠিক আছে ভাই, পারবো আমরা তাহলে? ইনশাল্লাহ পারবো। ওকে, নাইস। ওকে, তাহলে এই প্রথম কাজটা করে ফেললাম, সুন্দর করে কাজটা করে ফেলছি। তাহলে এবার একটু দেখো ভাইয়া, এবার পরের অংশের মধ্যে কি আছে। এবার পরের অংশের মধ্যে আছে হইতেছে আমরা এখানের মধ্যে যে আমাদের হচ্ছে এই পর্যন্ত কাজ করতেছি, আমাদের দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে মোলার পরিবাহিতা, একটা হচ্ছে মোলার পরিবাহিতা, একটা হচ্ছে মোলার পরিবাহিতা, আর আরেকটা কি, আরেকটা হচ্ছে তুল্য পরিবাহিতা। ঠিক আছে, আর একটা হচ্ছে তুল্য পরিবাহিতা। হ্যাঁ, তুল্য পরিবাহিতা। এখন মোলার পরিবাহিতা কি জিনিস? মোলার পরিবাহিতা হতেছে আমাদের এই যে কাপ্পা আছে, এই কাপ্পার সাথে 1000 ডিভাইড বাই সি, এটা করলে হচ্ছে আমার কি আসবে? মোলার পরিবাহিতা। অপরদিকে এখানে ই মানে হচ্ছে তুল্য সংখ্যা, সো এখানে হচ্ছে কি লাগে, এখানে হচ্ছে কাপ্পা ইন্টু 1000 সি ইন্টু ই চলে আসে। এই সি ইন্টু ই কে আমরা জানি কি বলি, মনে আছে? ওই যে নর্মালিটি পড়ছিলা তোমরা হয়তো একবারে। নর্মালিটি কি জিনিস? নর্মালিটি হচ্ছে n ইজ ইকুয়ালস টু হচ্ছে c ইন্টু ই, মানে মোলারিটিকে তুল্য সংখ্যা দিয়ে গুণ করলে নর্মালিটি পাওয়া যায়। সো ওইটা হচ্ছে যদি গুছায় লিখে দাও তাহলে কি পাও? 1000 ইন্টু হচ্ছে ডিভাইড বাই n, এইটা। সো এত কিছু মনে রাখা লাভ নাই, আমাদের খালি এই সূত্রগুলো দরকার। হ্যাঁ, যে ল্যামডা m মানে কি বোঝায়? মোলার পরিবাহিতা। ল্যামডা ই দ্বারা কি বোঝায়? তুল্য পরিবাহিতা। আর এখানের মধ্যে কি বোঝায়? এখান দ্বারা বোঝায় হইতেছে আমাদের আপেক্ষিক পরিবাহিতা। বাস এই কয়েকটা সূত্র মনে রাখলেই চলবে। ওকে, এবার পরের পেজে সুন্দর করে হচ্ছে আমি জিনিসগুলো একক সহ দিয়ে দিছি, যে আমাদের পরিবাহিতার মধ্যে তিন ধরনের জিনিসপাতি আমরা নিয়ে কাজ করব। একটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, যেটা মাত্র সূত্র আমরা লিখেই দিলাম, যে কাপ্পা ইজ ইকুয়ালস টু কি 1/r L/a, যেখানে L/a এর মিনিং কিন্তু হচ্ছে সেল কনস্ট্যান্ট, এটাকে কিন্তু আলাদা করে সেল কনস্ট্যান্ট বলা যাবে। ঠিক আছে, নাইস। পরেরটার মধ্যে কি পড়ছি? পরেরটার মধ্যে পড়ছে হচ্ছে তুল্য পরিবাহিতা। তো তুল্য পরিবাহিতা কি জিনিস? তুল্য পরিবাহিতা হচ্ছে কাপ্পা নিব, সাথে হচ্ছে 1000 নিব, সি ইন্টু ই, এটা হচ্ছে আমার কি তুল্য পরিবাহিতা। আর এই সাইডটার মধ্যে যখন যাব তখন এটা হচ্ছে মোলার পরিবাহিতা। মোলার পরিবাহিতাটা কি? কাপ্পা ইন্টু 1000 ডিভাইড বাই কত? সি, এটা হচ্ছে মোলার পরিবাহিতা। ঠিক আছে, এবং এখানে এককগুলা, এই এককগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এককগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এককগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এসআই এবং সিজিএস দুইটাতেই দেওয়া আছে, সবাই খুব ভালো করে পড়বো। ঠিক আছে ভাই, নাইস। তো এই পর্যন্ত আমরা কাজগুলো করে ফেলছি। তো আমরা এবার দেখে ফেলবো এখান থেকে আসলে কোয়েশ্চেন কিভাবে আসে। তো প্রথম কোয়েশ্চেন যেটা এমসিকিউতে আসে সেটা হচ্ছে ভাই আপেক্ষিক পরিবাহিতা সূত্র কোনটা? মাত্রই পড়ছিলাম যে আপেক্ষিক পরিবাহিতা ইকুয়ালস টু কি 1/λ 1/ρ ইকুয়ালস টু কি 1/r L/a। তাহলে এবার দেখি কোনটা অপশনের মধ্যে আছে। ঠিক আছে, এটা কিন্তু আপেক্ষিক, এই রো দ্বারা কি বোঝায়? আপেক্ষিক রোধ বুঝায়, আপেক্ষিক রোধ বুঝায়। ঠিক আছে, তাহলে এবার চলো দেখি সূত্রের মধ্যে কোনটা আছে। প্রথমটা তো হচ্ছে না, সেকেন্ডটা হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, খুবই সহজ একটা জিনিস, ঠান্ডা মাথায় একটু করবো, সবসময় অ্যান্সার মিলবে। হ্যাঁ ভাই, পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে জনগণ আমরা এই পর্যন্ত কাজটা করে ফেলছি। পরেরটার মধ্যে কি আছে একটু দেখি, তুল্য পরিবাহিতা। ঠিক আছে, তুল্য পরিবাহিতা মানে কি একটু দেখে ফেলি। আমাদের তুল্য পরিবাহিতা কি ছিল মনে আছে? ল্যামডা ই। তাই ল্যামডা ই মানে কি? কাপ্পা ইন্টু 1000 সি ইন্টু ই, এটা হবে আর এটা কি কাপ্পা ইন্টু 1000 আর সি আর ই গুণ করলে নর্মালিটি পাওয়া যায়। সো এটা হবে। সো এই জিনিসগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে ভাই, তাহলে এখানের মধ্যে এই সি নাম্বারটা আমার অ্যান্সার হবে, সি নাম্বারটা আমার অ্যান্সার হবে। ঠিক আছে, সুন্দর জিনিসপাতি সুন্দর করে পেরে গেছে আমরা, ইনশাল্লাহ এটা করলেই হয়ে যাবে। ওকে, তাহলে পরেরটার মধ্যে কি আছে? পরেরটার মধ্যে হচ্ছে আমরা সিজিএস এককগুলো নিয়ে কাজ করতে চাই। তো এখানে কি হইলো যে সিজিএস যে এককটা আছে, এককের তুল্য পরিবাহিতার একক কোনটি? তাহলে চলো আমরা ভেঙে ফেলি। ই ইজ ইকুয়ালস টু কাপ্পা ইন্টু কত 1000 ইন্টু সি ইন্টু ই, এইটা। তাহলে এবার দেখো তো ভাই, মনে রাখবা এখানে 1000টা কেন গুণ দেওয়া হচ্ছে? কারণ আমরা লিটারকে সেন্টিমিটার কিউবে কনভার্ট করছি। ভালো করে বুঝো কিন্তু এখানে কেন 1000টা গুণ আকারে আসছে, কারণ লিটারকে আমরা অলরেডি কিসে গুণ করে ফেলছি? সেন্টিমিটার কিউবে কনভার্ট করে ফেলছি। বুঝছো? তো এখন কি হইলো, এখন এই পার্টটুকুর মধ্যে যখন কাজ করতেছো, কাপ্পার সূত্র কি ছিল? 1/r L/a। তো একটু চিন্তা করে দেখো, সিজিএস নিয়ে কাজ হচ্ছে, তাহলে এখানে কি 1/ওহম, আর এখানে কি চিন্তা করে দেখো, উপরে সেন্টিমিটার নিচে সেন্টিমিটার স্কোয়ার, কারণ সিজিএস এককে কাজ করতেছো। তাহলে এবার দেখো তো শুধু কে এর একক কি আসতেছে? সেন্টিমিটার সেন্টিমিটার কাটা, তাহলে এখানে একটা সেন্টিমিটার থাকে, তাহলে শুধু কাপ্পার এককই হচ্ছে ওহম ইনভার্স 1 সেন্টিমিটার ইনভার্স 1, এটা কাপ্পার একক। ঠিক আছে, তো চলো ভ্যালুটা বসায় দেই, ওহম ইনভার্স 1 সেন্টিমিটার ইনভার্স 1,
নিলাম। এবার উপরে একটা সেন্টিমিটার কিউব আছে কার জন্য? এই যে ঘনমাত্রাকে তুমি যেহেতু চেঞ্জ করে ফেলছো, কিসে চেঞ্জ করছো? সেন্টিমিটার কিউবে চেঞ্জ করছো, এই জন্য 1000 গুণ হয়েছে। আর নিচে কি আসবে? নিচে আসবে হচ্ছে গ্রাম, সরি, পার মোল গ্রাম ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এটা গ্রাম ইকুইভ্যালেন্ট চলে আসবে। ওকে, গ্রাম ইকুইভ্যালেন্ট চলে আসবে। তো এখানে চলে আসলো কি? চলে আসলো হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট, এটা চলে আসলো। ঠিক আছে, গ্রাম ইকুইভ্যালেন্ট চলে আসলো। তাহলে এখন দেখো তো ভাই, আমরা যখন কাজটা করতেছি তাহলে পুরো জিনিসটা কি দাঁড়াইতেছে একটু দেখি আমরা। হ্যাঁ, গ্রাম ইকুইভ্যালেন্টটা হচ্ছে ই এর একক। হ্যাঁ, তাহলে দেখো তো কি আসলো এখন ওভারঅল। তাহলে আসলো এই সেন্টিমিটার এবং এই সেন্টিমিটার গুণগুলো কি আসে? ফার্স্ট অফ অল ওহম ইনভার্স 1 তো আছেই, এখানে আসছে সেন্টিমিটার স্কোয়ার, আর এখানে আছে গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। খুব ভালো করে কথাটা বুঝছো, কেউ কিন্তু প্যাচ লাগাও না। আমরা কিন্তু লিটার মানে মোল পার লিটার না ঘনমাত্রা একক, ওই জিনিসটাকেই কিন্তু কনভার্ট করে ফেলছে কিসে? সেন্টিমিটার কিউবে। ঠিক আছে, আর গ্রাম মোল থেকে কিছু কনভার্ট হয়ে গেছে গ্রামে। সো গ্রাম ইকুইভ্যালেন্ট কিনে কাজ করে ফেলছে, নর্মালিটি যেটা আর কি। ঠিক আছে, সুন্দর করে কাজটা করে ফেলো, অ্যান্সার মিলে যাবে। সো অ্যান্সার হচ্ছে কত? এ নাম্বারটা। হ্যাঁ, এ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নাইস। তাহলে পরের পেজে আমি আরেকবার বুঝাই, যারা এখনো বুঝো নাই মোলার পরিবাহিতাটা খেয়াল করো। তাহলে ফার্স্ট অফ অল মোলার পরিবাহিতা কি? কাপ্পা ইজ ইকুয়ালস টু 1000 ডিভাইড বাই হচ্ছে সি। তাহলে কাপ্পার একক মাত্র কি পাইছি আগের পেজে? ওহম ইনভার্স 1, সেন্টিমিটার ইনভার্স 1। এরপরে কি? এরপরে তুমি বাকি অংশ নিয়ে কাজ করবা। এখানে মাথায় রাখো যে আমরা যখন কাজটা করতেছি তখন কি, তখন এখানে কিন্তু হচ্ছে আমরা এই 1000 দিয়ে গুণ করছি কেন? সেন্টিমিটার কিউবে কনভার্ট করার জন্য। আর মোল পার লিটার ছিল, চিন্তা করে দেখো 1 বাই মোল পার লিটার। সো এটাকে কিন্তু আমরা একবার লিখতে পারি লিটার বাই মোল। সো এখানে যখন তুমি লিটার থেকে নিছো তখন এটা 1000 সেন্টিমিটার কিউব পার মোল, এটা হইছে, বুঝছো? সেন্টিমিটার কিউব পার মোল হইছে। তাহলে এখানে কি পাচ্ছ? এইখানে উপরে তো সেন্টিমিটার কিউব হইছেই, নিচে মোল আসবে। সো কি আসবে? ওহম ইনভার্স 1, এটা আর এটা গুণ করলে আসবে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, আর এটা কি? মোল ইনভার্স 1। এইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা আমার অ্যান্সার। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই আগের পেজে তাহলে পার মোল কেন আসে নাই? কারণ ভাই এখানে তুল্য সংখ্যা নেওয়ার কারণে গ্রাম ইকুইভ্যালেন্ট আসছে। সো ওই জায়গাটা ওইখানে ব্যালেন্স আউট হয়ে গেছে, আর কিছু না। ঠিক আছে, ওকে, চলো তাহলে পরের পেজে যাবো। এখানের মধ্যে অ্যান্সারটা একটু বলে ফেলে একটু। তাহলে এবার ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কোয়ার পার মোল, এই যে ডি নাম্বারটা হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, ডি নাম্বারটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এই পেজটাতে আমার সবগুলাই কিন্তু লিখে দেওয়া আছে, ঠান্ডা মাথায় কিন্তু একটু পড়ো, তাহলে অ্যান্সার গুলো ইজিলি পারবা ইনশাল্লাহ। ওকে, নাইস। আর যদি কারো তার প্রমাণ মানে সমস্যা হয়, এই পেজটা একটু দেখো। ঠিক আছে ভাই, ভালো করে খেয়াল রেখো যে 1000 দিয়ে গুণ কেন দিছি? কারণ মোল পার লিটারকে আমি সেন্টিমিটার কিউবে কনভার্ট করছি। ঠিক আছে, আর জন্য কিছু না। তাহলে চলো পরেরটা চলে যাব। ফ্যারাডের সূত্র আমরা সবাই জানি, যেটা কি? ডাব্লিউ সমানুপাতে কিউ হয়। তার মানে যত বেশি কিউ দিবা, বিদ্যুৎ সার্ভ করবা, তত সে ক্যাথোডে বেশি পরিমাণ পদার্থ জমা করবে। এটা থেকে আমরা সূত্র একটু নিয়ে আসি, সেটা কি? ডাব্লিউ ইকুয়ালস টু MIT বাই EF, এটা নিয়ে আসি, তাই না ভাই? MIT বাই EF এটা আমরা সবাই পারি মোটামুটি। তো কেউ যদি বসাইতে চাও তাহলে সূত্র মানে জেড বসায় কাজ করতে পারো, আমি ফাইনাল সূত্রটা লিখছি আর কি। তো এবার আমাদের যেটা দরকার AW আর AM, এই ডাব্লিউ কে এম দিয়ে ভাগ দিলে আমরা পাই কি? IT বাই হচ্ছে EF। তাহলে এবার আমাকে বলো তো IT বাই EF যেটা, এটাকে ভাঙলে কি পাওয়া যায়? মোল নাম্বার। তাহলে মোল নাম্বার ইজ ইকুয়ালস টু IT বাই EF। তাহলে I কি? I হচ্ছে কারেন্ট অ্যাম্পিয়ার এককে, T হচ্ছে টাইম, E হচ্ছে যতগুলো ইলেকট্রনের দান গ্রহণ হয়েছে। ঠিক আছে, যত ইলেকট্রনের দান গ্রহণ হয়েছে সেই ভ্যালুটা। আর F দ্বারা কি বোঝায়? 96,500 কুলম্ব, এই ভ্যালুটা বোঝায়। ঠিক আছে, তাহলে এখন পরের সিনারিওটা দেখো একটু ভাইয়া। এখন দুইটা ছোট ছোট ওয়ার্ড মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু মানে সমানুপাতে কিউ থেকে যখন আসছে তখন এটা তো এভাবে আসে, তাই না? জেড কিউ। তো এখান থেকে কাজ করলে ডাব্লিউ ইকুয়ালস টু ZIT। তারপর তুমি জেড এর ভ্যালু কিন্তু কি বসাইছিলা? জেড এর ভ্যালু কিন্তু তুমি হচ্ছে M বাই EF বসাইছিলা, তখন এটা গিয়ে হয়েছে ডাব্লিউ ইকুয়ালস টু MIT বাই EF, রাইট? এরকমই তো হয়েছে, তাই না? তাহলে এখন এই যে জেড, এই জেডটার নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটার নাম কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটা হচ্ছে কি? জেড, এটা হচ্ছে জেড। ঠিক আছে, আর এখানে যখন তুমি কাজটা করতেছো খুব ক্লিয়ারলি মাথায় রেখো, এখানে যখন তুমি ফ্যারাডের দ্বিতীয় সূত্রে যাবা তখন কিন্তু আমরা পরে ডাব্লিউ সমানুপাতিক ই, তাই না? এখানে ডাব্লিউ সমানুপাতিক ই মানে কি? W1 বাই E1 ইজ ইকুয়ালস টু W2 বাই E2। তাহলে এখানে ই জিনিসটা আসলে কি? ই হচ্ছে M বাই EF। ঠিক আছে, M বাই E, এখানে কিন্তু এফটা নাই, সাবধান। এই ই মানে হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, এই ই মানে কি?
এই ই মানে কিন্তু হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে ফ্যারাডের দ্বিতীয় সূত্রের মধ্যে ইউজ করা হয়েছে রাসায়নিক তুল্যাঙ্ক, প্রথম সূত্রে ইউজ করা হয়েছে কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে ভাই এই যে সেকেন্ড যেটা আছে রাসায়নিক তুল্যাঙ্ক, এটা কখন ইউজ করব? যখন আমার মানে একাধিক তড়িৎদ্বারের মধ্যে কারেন্টের ফ্লো সেম আছে। কথা বুঝছো? মানে কি, ধরো তুমি একাধিক কানেকশনের মধ্যে দিয়ে কি করছো, সেম অ্যামাউন্ট কারেন্ট ফ্লো করছো। যদি একাধিক তড়িৎ পরিবাহের মধ্য দিয়ে সেম অ্যামাউন্ট কারেন্ট কি করো, কারেন্ট হচ্ছে ফ্লো করো, তখন হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা খাটে ভাই। ঠিক আছে, ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা খাটে। এছাড়া কিন্তু আর অত আহামরি কাহিনী নাই। বুঝতে পারছি জনগণ? পারবো? তাহলে এবার চলো আমরা কোশ্চেনের দিকে চলে যাই। হ্যাঁ, ওকে। তাহলে হচ্ছে এবার কি হইলো, এবার হচ্ছে প্রশ্নের মধ্যে বলছে গলিত অ্যালুমিনা মানে হচ্ছে কি Al2O3। হ্যাঁ, এটার মধ্য দিয়ে আমরা কারেন্ট ফ্লো করব। তাহলে Al2O3 এর মধ্য দিয়ে 30 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 90 মিনিট ধরে চালনা করছি, তাহলে কত গ্রাম জমা হবে? তাহলে ভাই বলো, এই যে অ্যালুমিনা মানে অ্যালুমিনিয়ামকে নিয়ে কাজ করতেছি, রাইট? তো এখন ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো তো ভাই, যে আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে W=MIT/EF, এটা হচ্ছে সূত্র। তাহলে এবার দেখো অ্যালুমিনিয়ামকে নিয়ে কাজ করতেছো, তাহলে অ্যালুমিনিয়ামের ভর কত? 27। এবার দেখো আই এর ভ্যালু কত? এই যে এটা হচ্ছে আই এর ভ্যালু 30 অ্যাম্পিয়ার। এবার টি এর ভ্যালু কত? 90 মিনিট। তাহলে তোমার সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে 90 গুণ 60। এবার খেয়াল করে দেখো তো, অ্যালুমিনিয়াম 3+ 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম হয়, সো অবশ্যই কি 3টা গ্রহণ করছে, সো ই এর ভ্যালু কত হবে? 3। তাহলে বসায় দাও 3 × 96,500 কুলম্ব। তাহলে বিসমিল্লাহ বলে হচ্ছে আমরা একটু ক্যালকুলেটরে বসায় দেই, দেখি কি আসে। 27 × 30 × 90 × 60 / 3 × 96,500। তো এটা যদি করো তাহলে অ্যান্সার কত আসতেছে? অ্যান্সার আসতে হচ্ছে 15.10 এত গ্রাম। হ্যাঁ, এত গ্রাম হচ্ছে কি জমা হয়েছে? অ্যালুমিনিয়াম জমা হয়েছে। তো এখানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। সবাইকে পারছি জনগণ? পারবো আমরা? ওকে, নাইস। ওকে, তো আমরা মোটামুটি এই পর্যন্ত করে ফেলছি সুন্দর করে। এখান থেকে আমাদের একটা কোয়েশ্চেন সলভ হয়ে গেছে। এখন আমরা এরকম টাইপের কিছু কোয়েশ্চেন সলভ করব, কারণ এখান থেকে এই কোয়েশ্চেনটাই আসে, বুঝছো? সো আমরা এই জন্য কোনো রিস্ক নিব না, এটা একটু কয়েকটা ম্যাথ দেখে ফেলবো যেগুলো বেশি আসে। তো পরেরটাই দেখে ফেলে কি আসে। সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেটের সংকেত সবাই পারি আই গেস, AgNO3। ঠিক আছে, এর মধ্য দিয়ে 160 মিলি অ্যাম্পিয়ার, খেয়াল করো মিলি অ্যাম্পিয়ার দিছে, এর মধ্যে 40 মিনিট ধরে কারেন্ট সার্ভ করছো, তাহলে ক্যাথোডে কতটি সিলভার পরমাণু জমা হবে? এবার কিন্তু আর ভর চায় নাই, কি চাইছে? সিলভার পরমাণু চাইছে। খুব সাবধান। সো এবার একটু দেখো, দুইভাবে কাজ করতে পারো। একটা হচ্ছে W=MIT/EF, এটা দিয়ে আগে W বের করবা। W বের করার পর কি করবা? ওই যে গত মানে সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টারে পড়ছো, W/M=N/NA, এটা করে দিবা। অথবা আরেকটা কাজ করতে পারো তুমি, সেটা কি? সেটা হইতেছে আমরা মাত্র পড়ে আসছি N=IT/EF, এরপর তুমি N এর জায়গায় সরাসরি কি বসাই দিবা? N/NA বসাই দিবা। তাহলে N/NA IT/EF এটা বসাই দিলেও কিন্তু অ্যান্সারটা চলে আসবে। ওকে, তো চলো দেখি আমরা কোনটা নিয়ে কাজ করতে পারি। আমার কাছে মনে হয় সেকেন্ডটা বেশি হচ্ছে ইফেক্টিভ, বাট কেউ চাইলে 2 স্টেপে করতে পারবা। ঠিক আছে, এইটা আর এটার পরে হচ্ছে সেকেন্ড ডাব্লিউটা বের করলা, ডাব্লিউ একটা ভ্যালু বের করলা, ওই ভ্যালুটা এখানে এসে বসাই দিলা, কাহিনী শেষ হবে, কিন্তু কোনো ভুল নাই কিন্তু কথায়। এরপর তুমি চাইলে এখানেও ইউজ করতে পারো যে আমরা এন ভ্যালু বের করছি এই যে এই পেজটাতে। হ্যাঁ, এই যে এখানটার মধ্যে হচ্ছে আমরা এই যে এন এর ভ্যালুটা বের করছিলাম, এটা দিয়ে সরাসরি এন এর ভ্যালু কি বসাই দিছি? N/NA মানে অ্যাভোগাড্রো সূত্র বসাই দিছি। তো এবার চলো ভ্যালুগুলো বসাই, এন এর ভ্যালুটা বের করতে হবে। তো এবার কি হইলো, এবার হচ্ছে আমরা এনটা জানি না, 6.023 10⁻23 এইটা আসছে। এরপর কি আই এর ভ্যালু কত? মিলি অ্যাম্পিয়ারে আছে, সো আমার অ্যাম্পিয়ারে নিতে হবে, তাই না? সো 160 × 10⁻³ তো এখানে কত নিব? 160 × 10⁻³ টি এর ভ্যালু কত? 40 মিনিট। সো আমাকে 40 × 60 এত সেকেন্ড নিতে হবে। সো বসাও 40 × 60 এত সেকেন্ড। ঠিক আছে, আর নিচে কি আছে? সিলভার, যেহেতু সিলভার কি করে? সিলভার প্লাস হচ্ছে একটা ইলেকট্রন নিয়ে সিলভারে কনভার্ট করে ফেলে, সো ই এর ভ্যালু কিন্তু 1 আসবে। সো এখানে কি 1 × 96,500 এতগুলো আসবে। তো দেখি কি আসে একটু এই জায়গাটার ভিতরে। তাহলে এখানের মধ্যে আসতেছে হচ্ছে 0.16 × 40 গুণ 60 / 96,500 ইন্টু কত? 6.023 10⁻23। তাহলে ভ্যালু বসায় দেই, 2.396 আসছে। ঠিক আছে, এটা অ্যান্সার আসবে হচ্ছে, এন এর ভ্যালুটা আসবে হচ্ছে 2.396।
396 10 টু দি পাওয়ার 21 এই যে এই ভ্যালুটা কিন্তু আসবে জনগণ, ঠিক আছে। তো এটা যদি আসে তাহলে কি হচ্ছে বলতো, এই যে ক নাম্বারটা আসতেছে, হ্যাঁ এই ক নাম্বারটা আসতেছে। পারবো তাহলে জনগণ এই পর্যন্ত? খুবই সহজ, কিন্তু ঠান্ডা মাথায় করব, ঠান্ডাভাবে করলে সব সময় অ্যান্সার মিলবে ব্রো, ঠিক আছে। ওকে নাইস, চলো তাহলে আমরা পরের ম্যাথে চলে আসি। পরের ম্যাথে আরেকটা সেম টাইপের ম্যাথ রাখছি সিলভার নাইট্রেট দিয়ে, বাট এবার টাইমটা বের করতে বলছি কিন্তু, ঠিক আছে। সেম ম্যাথ, খালি টাইম বের করতে বলছি, কতটুকু সিলভার জমা হয় দেওয়া আছে। তাহলে এটা একটু তোমরা করে আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সারটা বলে দাও, ঠিক আছে। কারণ দূরে তো প্র্যাকটিস করলা, একটু নিচে একটু করো, তারপর আমি তো সলভ করে দিবই, মিলাই নিও, হ্যাঁ। ওকে নাইস, এবার দেখো যারা যারা করছো ওদেরকে অনেক ধন্যবাদ, ঠিক আছে ভাই। এবার তাহলে হচ্ছে আমরা এখান থেকে একটু ম্যাথটা সলভ করে দিই। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে MIT বাই EFটা আছে, তাহলে বলো এম এর ভ্যালু কত? এই এম এর ভ্যালু হচ্ছে তার পারমাণবিক ভর, সিলভারের পারমাণবিক ভর কত? 108। এরপরে আই এর ভ্যালু কত? 1.2 অ্যাম্পিয়ার দেওয়া আছে, এটা আই এর ভ্যালু, তাই না। এরপর এখানে কতটুকু ভর জমা হয়েছে এটা আমি জানি না, টি বের করতে বলছে আমাদেরকে, কতটুকু ভর জমা হয়েছে 1.61 বসাইলাম। ই এর ভ্যালু কত? সিলভার প্লাস যেটা আছে ও ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সিলভার কনভার্ট হয়েছে, সো ই এর ভ্যালু 1 হয়ে গেছে, সো এটা হচ্ছে 1 × 96,500। সো এবার টি এর ভ্যালুটা এখান থেকে একটু বের করে ফেলতে হবে, আর কিছুই না, ঠিক আছে। তাহলে কি হয়েছে 1.61 × 96,500 ডিভাইড বাই কত? 108 × 1.2। তো এখানে কত আসলো? এখানে আসলো হচ্ছে 1180.80 এত সেকেন্ড। তাহলে এবার আমাকে অপশনগুলোতে দেওয়া আছে কি সে মিনিটে, তাহলে মিনিটে তুমি করলে দেখবা এটা আসে হচ্ছে ইনিশিয়ালি 19.98 মিনিট আসে, যেটা ক্লোজ টু 20 মিনিট, ঠিক আছে। যেটা ক্লোজ টু কত মিনিট? 20 মিনিট। সো এবার দেখো কত নাম্বারটা অ্যান্সার হচ্ছে 20 মিনিট, এই যে ডি নাম্বারটা অ্যান্সার, তাই না ভাই? খুব সহজ কিন্তু ম্যাথগুলা, হ্যাঁ ঠান্ডা মাথায় একটু করবো, দেখবো, তাহলে এই কাজটা শেষ। ওকে ওকে, তাহলে এই পর্যন্ত আমরা কাজটা করে ফেললাম জনগণ। তাহলে পরেরটার মধ্যে কি আছে একটু দেখি। পরেরটার মধ্যে হচ্ছে এখানটার মধ্যে বলছে যে এত কপার সালফেট ছিল, 2 লিটার দ্রবণ নিয়ে কাজ করছো, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 ঘন্টা ধরে দিছি, তারা তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে? ঠিক আছে, শুনো, এরকম দ্রবণের ঘনমাত্রা তড়িৎ বিশ্লেষণের পর কত হবে এটা বের করে একটা শর্টকাট সূত্র আছে, সেই সূত্রটাকে একটু বলে দিচ্ছি, ঠিক আছে। তার নতুন ঘনমাত্রা যেটা আছে S প্রাইম ইজ ইকুয়ালস টু হচ্ছে SV মাইনাস ITEF ডিভাইড বাই হচ্ছে V, এইটা, ঠিক আছে। মানে সহজভাবে যদি তোমাকে ভেঙে বলি, এই সূত্রটাকে একটু ভেঙে বলি, তাহলে আগে তোমাদের বুঝতে সহজ হবে। যে তোমাকে যদি আমি ব্যাপারটা এভাবে বলি যে S প্রাইম ইজ ইকুয়ালস টু কি? ঘনমাত্রা, নতুন দ্রবণের ঘনমাত্রা ইজ ইকুয়ালস টু নতুন মোল ডিভাইড বাই হচ্ছে তার আয়তন। নতুন মোল কোনটা? আমার ইনিশিয়াল যে মোলটা ছিল, ওই ইনিশিয়াল মানে যেটা নিয়ে তুমি কাজটা শুরু করছিলা, এইটা থেকে যেই পরিমাণ ক্যাথোডে চলে গেছে ওইটা বাদ দিলে যা পাবা ওটা হচ্ছে আমার অবশিষ্ট মোল নাম্বার। ওই অবশিষ্ট মোল নাম্বারটাকে আয়তন দিয়ে ভাগ করছি, ঠিক আছে, কারণ ওটা তো দ্রবণের ঘনমাত্রা। কারণ দ্রবণের ঘনমাত্রা মানে কি? দ্রবণে এখনো কি পরিমাণ বাকি আছে। এখন মেইন গ্যাঞ্জামটা কোথায়? শুরুতে একটা পরিমাণ নিয়ে কাজ শুরু করছো, তড়িৎ বিশ্লেষণ করার পর কি হয়েছে? তোমার একটা অংশ ক্যাথোডে চলে গেছে। তাহলে এবার চিন্তা করে দেখো একটু, যে আমার কাছে একটা দ্রবণ ইনিশিয়ালি ছিল, আমার কাছে, ঠিক আছে। এরপর আমি কি করলাম? এরপর আমি তড়িৎদ্বার দিলাম, তড়িৎদ্বার দিয়ে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করলাম। তাইলে কি হলো? তাইলে হচ্ছে এইখান থেকে কিছু পরিমাণ কি ধাতু এখানে চলে গেছে না? চলে গেছে। সো এবার চলে যাওয়ার পর অবশ্যই কি, যেহেতু ধাতু চলে গেছে, তাহলে কি দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হবে, কারণ দ্রব্য কমলো, রাইট? তাহলে এখন এই অবশিষ্ট যে মোল, ওই অবশিষ্ট মোলটাকে আমরা হচ্ছে এন প্রাইম দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে। এবং এই এন প্রাইমটা কিভাবে পাবো? যে শুরুতে যা ছিল মাইনাস যা চলে গেছে, ঠিক আছে, তা বিয়োগ করে দাও, তোমার কাছে বাকি যতটুকু আছে ওটা নিয়ে কাজ করতে পারবে। এবার তুমি চিন্তা করো যে ভাই আমার কাছে 10 টাকা ছিল, এবার হচ্ছে আমি বোনকে 2 টাকা দিয়ে দিছি, তাহলে আমার কাছে বাকি আছে কতটুক? 8 টাকা, ঠিক আছে ভাই। আমার কাছে 10 টাকা ছিল, বোনকে 2 টাকা দিয়ে দিছি, তাহলে আমার কাছে বাকি আছে 8 টাকা, ঠিক আছে। ওইরকম যে আমার কাছে ছিল এন ইনিশিয়াল, দিয়ে দিছি কতটুক বোনকে? আমার ক্যাথোডের মধ্যে দিয়ে দিছি হচ্ছে এন ক্যাথোড, সো বাকি আছে কতটুক? এই যে এন প্রাইম, বিয়োগ করে দাও,
ঠিক আছে, তাহলে এটাকে আয়তন ভেবে ভাগ করে দিব এবং তারপর তুমি হচ্ছে সুন্দর করে ভ্যালুগুলো বসাইছো যে ভাই n ইনিশিয়াল মানে এখানে সেট করে লিখি যে এই যে n ইনিশিয়াল কেমনে বের করবা ঘনমাত্রা আয়তনের গুণফল সো SV, তারপর n ক্যাথোড কেমনে বের করো আগের পেজে দেখায় আসছি IT/EF বসাইতে হয় আর নিচে কি আছে V আছে, এবার সুন্দর করে ভ্যালু বসায় দাও অ্যানসার চলে আসবে। ঠিক আছে, তাহলে SV এর ভ্যালু কত, S এর ভ্যালু হচ্ছে 1, V এর ভ্যালু হচ্ছে 2, এরপর কি I এর ভ্যালু কত, এখানে কাকে নিয়ে কাজ করতেছো কপার সালফেট, সো এখানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, সো 5 অ্যাম্পিয়ার কত ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টায় 3600 সেকেন্ড, সো 2 × 3600। এবার দেখো কপার 2+ দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কপার করে ফেলেছে, সো তুল্য সংখ্যা হচ্ছে 2, তো এখানে বসাও 2 × 96,500 কুলম্ব, রাইট। তাহলে এখানে V এর ভ্যালু কত, দেখো পুরো কাজটা করার সময় তুমি কি দ্রবণে কোনো পানি যোগ করছো, বিয়োগ করছো বা কোনো কিছু বের করে দিয়েছো না, সো এই জন্য কিন্তু আয়তন কিন্তু শুরুতে যা ছিল এখনো তাই আছে। ঠিক আছে, এখন তাহলে দেখো তো ভাই আয়তন শুরুতেও এখানে 2 লিটার ছিল, তোমার কাছেও এখন আয়তন 2 লিটার আছে, সুন্দর করে ভ্যালুটা নিয়ে বাসায় কাজ করে ফেলো অ্যান্সার চলে আসবে 2 মাইনাস তারপর কত 5 × 2 × 3600 ডিভাইড বাই কত 2 × 96,500, তাহলে কত হয় নিচে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 0. এখানে আসবে হচ্ছে কোথাও কি ভুল করলাম, SV আছে ITEF আছে তাই না, ITEF আছে 0.96 আসতেছে, দ্রবণের ঘনমাত্রা কত হবে 0.9067 আসতেছে, 0.9067 এরকম কিছু একটা আসতেছে। মোস্ট লাইকলি এখানে অপশনগুলো থেকে কোনো ভুল আছে নাকি দেখি তো, এখানে মনে হচ্ছে এই লাস্টেরটাতে মনে হয় এটা 0 মানে আমি মনে হয় টাইপে ভুল করছি, এটা মনে হয় 9067 হবে কারণ আর মিলতেছে না। ঠিক আছে, আবার একটু করে দেখি ক্যালকুলেশন ভুল করছি কিনা, 2 এটা কত কোথাও কি ক্যালকুলেশন ভুল করলাম, 2 মাইনাস 1 × 2 গুণ করছি, সো 2 আসছে, এরপর হচ্ছে 5 ঘন্টা 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, I এর ভ্যালু, T এর ভ্যালু হচ্ছে 2 × 3600 আর নিচে হচ্ছে EF দুইটা ইলেকট্রন দান গ্রহণ হয়েছে 96,500 ডিভাইড বাই কত আয়তন 2 লিটারই ছিল, এটা আসতেছে 0.9067 না এটা হচ্ছে 0.9067 হবে, হয়তো আমি টাইপিং একটু মিস্টেক করছি, সো এটা ডি নাম্বারটা অ্যান্সার হবে। ঠিক আছে 0.9067, ঠিক আছে এরকম কিছু একটা হবে। ওকে নাইস, তো এই বন্ধ হয়ে গেল ম্যাথটা, খুব সুন্দর একটা ম্যাথ। তো আমরা যদি পরের ম্যাথটা চলে যাই তাহলে দেখি কি আসে। পরের ম্যাথটার মধ্যে বলছে যে 2 মোল অ্যালুমিনিয়াম আছে, ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন। ঠিক আছে, তাহলে এবার অ্যালুমিনিয়াম 3+ ছিল, এই অ্যালুমিনিয়াম 3+ কি করে 3 মোল ইলেকট্রন নিয়ে কি হয় অ্যালুমিনিয়ামে কনভার্ট হয়, তাহলে এবার 2 মোল অ্যালুমিনিয়াম জমা করতে হবে। চিন্তা করে দেখো 1 মোল অ্যালুমিনিয়াম জমা করতে কি লাগে আমার 3 মোল ইলেকট্রন লাগে, 3 মোল ইলেকট্রন লাগে। আর 1 মোল ইলেকট্রনের চার্জ কত, 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে, তাহলে 3 মোল ইলেকট্রনের চার্জ কত 3 ফ্যারাডে। ঠিক আছে, তাহলে এবার কি হবে, এবার এই পার্টটুকুর মধ্যে 1 মোলের মধ্যে আছে 3 ফ্যারাডে, তাহলে ভাই 2 মোলের মধ্যে কতটুকু আছে 2 মোল অ্যালুমিনিয়াম জমা করতে খরচ হচ্ছে 3 × 2 মানে হচ্ছে 6 ফ্যারাডে। ঠিক আছে, সো 6 ফ্যারাডে নিয়ে কাজ করতেছি, অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা 6 ফ্যারাডে। খুবই জোস একটা ম্যাথ তাই না, এবং কোন একটা অদ্ভুত কারণে যারা ডিউতে এক্সাম দিবা ওরাও কিন্তু এরকম টাইপের কোয়েশ্চেনে বেশি পাবা, বুঝছো। ইভেন হইতেছে আমাদের বোর্ড পরীক্ষা রিসেন্ট টাইমে এই কোয়েশ্চেনটা খুব বেশি আসতেছে কেন জানি, তো এই জন্য এরকম একটা ম্যাথ রাখছি আমি, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা ফেরাস সালফেট আছে এই দ্রবণে 2 ফ্যারাডে দিলে কি পরিমাণ কত মোল জমা হবে। তাহলে চিন্তা করে দেখো এইটা Fe2+ না, এটা Fe2+, তাহলে চিন্তা করে বলো তো ভাই Fe2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে Fe হয়ে যায়, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, তাহলে ব্যাপারটা হচ্ছে এখানের মধ্যে কি, তাহলে এখানে 2 ফ্যারাডে বিদ্যুৎ যদি দেওয়া হয়, 2 ফ্যারাডে বিদ্যুৎ যদি দেওয়া হয় তাহলে এখানে কি হয়, এখানে হচ্ছে 1 মোল ফেরাম জমা হয় তাই না ভাই, 1 মোল ফেরাম জমা হয়। তাহলে এখানে তো অত কাহিনী নেই কারণ কোশ্চেন 2 ফ্যারাডেই বলছিল, সো মৌখিক নিয়ম করার কাহিনী নাই, অ্যান্সার হবে 1 মোল। তাহলে 1 মোল কত নাম্বার অপশনে আছে, ডি নাম্বার অপশন, কাহিনী শেষ। ঠিক আছে, দেখছো এইগুলো আসে পরীক্ষায় একদম 23 সালের কোশ্চেন এগুলো, হ্যাঁ খুবই জোস জিনিস, ঠান্ডা মাথায় করবা সর্বদা অ্যান্সার মিলবে। তাহলে চলো পরেরটার মধ্যে কি হয়েছে, পরেরটার মধ্যে হচ্ছে জেড এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে এবার জেড ইকুয়ালস টু কি আসবে, জেড ইকুয়ালস টু হচ্ছে m ডিভাইড বাই E × F। তাহলে জনগণ বলেন তো এবার এখানে জিঙ্কের পারমাণবিক ভরটা কত 65.4,
ওর তুল্য সংখ্যা কত, জিঙ্ক 2 প্লাস ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক হয়ে গেছে, সো ওর তুল্য সংখ্যা হচ্ছে 2 ইন্টু 96,500। তো এখানে কত আসবে দেখি ভাই, এখানে আসবে হচ্ছে 65.4 2 ইন্টু 96,500, ঠিক আছে। তাহলে কত আসবে, এটা হচ্ছে 3.388 10⁻⁻4 এই ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে। সো এখানটার মধ্যে কাজটা হইলো কত আসবে তাহলে, তাইলে হচ্ছে অ্যান্সার আসবে হচ্ছে এই যে ডি নাম্বারটা, সুন্দর করে মিলে গেছে, নাইস, ঠিক আছে, এটা আমার অ্যান্সার হবে। ওকে, পারবো তাহলে, নাইস কিন্তু, হ্যাঁ। তো এবার যদি হচ্ছে আমরা সামনে আগাই, তাহলে কি পাচ্ছি একটু দেখো। কেউ যদি একক নিয়ে ভয় পাও, তাহলে আমি এককটা বলি। শুরুতে যে পড়ছো ডাব্লিউ সমানুপাতিক কিউ, ওইখানে আসছে ডাব্লিউ ইকুয়ালস টু জেড কিউ। তো জেড ইকুয়ালস টু কি আসে একটু দেখো তো, জেড ইকুয়ালস টু আসে হচ্ছে ডাব্লিউ বাই কিউ, ওইখান থেকে আসছে, হ্যাঁ, যে ডাব্লিউ এককটা গ্রাম আর এটা হচ্ছে কুলম, সো গ্রাম পার কুলম, ঠিক আছে। একক নিয়ে কেউ ভয় পাইলে এককটা এইভাবে আসছে, ঠিক আছে, ভয় পাইও না। তাহলে পরেরটার মধ্যে কি আছে একটু দেখি। পরেরটার মধ্যে হচ্ছে বলছে কোনটির তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে বেশি, ঠিক আছে। তাহলে চল প্রত্যেকটা ক্ষেত্রে বের করি। তাহলে ওর জেড এর ভ্যালু কত, 63.5। এবার কপার 2 প্লাস, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার হয়েছে, সো এখানের মধ্যে কি হবে 2 ইন্টু 96,500, ঠিক আছে। তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে, সিলভার, জেড ইকুয়ালস টু কত 108 1 ইন্টু কত 96,500 নিলাম। এবার এখানে কত, জেড ইকুয়ালস টু, এখানে হচ্ছে ওর পারমাণবিক ভর 65.4 আর জিঙ্ক কিন্তু 2 প্লাস, ও দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক হয়ে যায়, সো ই এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 96,500। আর লাস্টে কি হয়েছে, জেড ইকুয়ালস টু কত 55.85, এরপর কি 2 ইন্টু 96,500, ভ্যালুগুলো বসায় দাও সুন্দর করে, কাহিনী শেষ, ঠিক আছে। তাহলে এবার কি হইতেছে একটু দেখি আমরা। তাহলে হচ্ছে জিঙ্কেটা তো আগের পেজে বের করছি, সো ওটাই বসায় দিব, 3.38 10⁻⁻4, একটু কাজ কমলো না। তাহলে এবার পরেরটার মধ্যে কি হয়েছে, কপারেরটাও সেম টাইপের মধ্যে পড়বে, সো কপারেরটা একসাথে বের করে ফেলি। এটা হচ্ছে 63.5, তাহলে কত আসে এটা 3.29 10⁻⁻4, এটা আসছে, নাইস। তারপর কি আছে, তারপর হচ্ছে ফেরামেটটা হচ্ছে 55.85, তাহলে কত আসে 2.89 10⁻⁻4। আর তাহলে এটা কত আসে, এটা হচ্ছে আমার 108, নিচে হচ্ছে 96,500, কারণ ওর তুল্য সংখ্যা 1, তো এটা আসবে 1.1191 10⁻⁻3। সো বুঝাই যাচ্ছে যে এখানের মধ্যে সবগুলা -4, এখানে শুধু ওই আছে -3-তে, সো ওর তুল্য সংখ্যা সবচেয়ে বেশি, ঠিক আছে। বি নাম্বারটা আমার অ্যান্সার হবে, ঠিক আছে। খুব সহজ একটা জিনিস, কতবার আসছে বোর্ডে দেখো ভাই, ঠিক আছে। ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, কিচ্ছু বাদ যায়নি, ঠিক আছে, বাদ যাবে না একটু শিশু। তো এখানে সুন্দর করে কাজটা করে ফেলছে। পরের সেকশনে কি আসে একটু দেখি। পরের সেকশনে আসছে হচ্ছে আমাদের A প্লাস B2 প্লাস C3 প্লাস, এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। এই আয়নগুলোর মধ্যে পৃথকভাবে 1 ফ্যারাডে দেওয়া হয়েছে, ঠিক আছে। দিলে কি হবে, এখানটা চালনা করলে 1 মোল A প্লাস চার্জ মুক্ত হবে। তাহলে এবার দেখি, A প্লাস ইলেকট্রন গ্রহণ করে A তে কনভার্ট হয়, সো 1 মোল A প্লাস হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা 1 মোলই পাওয়া যাবে, কথা সত্য। এবার ভিতরে কি হয়েছে, B2 প্লাস যেটা আছে, সরি BE লিখে ফেলছি, B হবে শুধু। B2 প্লাসের 1 মোল জমা করতে 2 ইলেকট্রন লাগে, তাই না। তাহলে আমি কি বলতে পারি যে 2 ফ্যারাডে দিলে আমার জমা হয় 1 মোল B জমা হয়। তাহলে 1 ফ্যারাডে যদি দেই তাহলে জমা হবে হাফ মোল B, তাই না। তাহলে এখানে হাফ মোল B জমা হয়েছে, সো সেকেন্ড কথাটাও সত্য, ঠিক আছে। আর লাস্টেরটার ক্ষেত্রে আবার সেম। তাহলে কি হয়েছে বলতো, C3 প্লাস 3টা ইলেকট্রন গ্রহণ করে C তে কনভার্ট হয়েছে, তাহলে 3 ফ্যারাডে বিদ্যুৎ দিলে আমরা 1 মোল C জমা করতেছি। তাহলে এবার 1 ফ্যারাডে বিদ্যুৎ দিলে কি উৎপন্ন হচ্ছে, 1/3 এত মোল C তৈরি হচ্ছে, সো এখানে উৎপন্ন হচ্ছে কি C। সো এখানে 1 2 3 এটা নিয়ে কাজ করব, সো আমার ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার হয়ে গেছে, শেষ। এই পর্যন্ত হচ্ছে আমার কাজ, হ্যাঁ। সো এই পর্যন্ত আমার কাজগুলো করে ফেললাম ইনশাআল্লাহ। তো এবার পরের পেজে কি হয় একটু দেখে ফেলি। পরের পেজে হচ্ছে ফ্যারাডের সূত্রটা প্রযোজ্য কার জন্য, খেয়াল করে দেখো। ফ্যারাডের সূত্র দিয়ে হচ্ছে ইলেকট্রনের চার্জ কিন্তু গণনা করা যায়, ঠিক আছে। ওই মানে হচ্ছে 1.6 × -19 কুলম যেটা আসে, ঠিক আছে, ওই ভ্যালুটা কিন্তু ইজিলি এখান থেকে কাউন্ট করা যায়। ধাতুর পরিমাণ নির্ণয় করা যায়, W = MIT/EF দিয়ে তুমি এতক্ষণ ধরে এটাই করছো, তাই না, MIT/EF দিয়ে এটাই করছো। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে কাজ করে, এটা তো সত্যই, ঠিক আছে। যে আমার ওই যে অ্যালুমিনিয়াম 3+ 3 ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম যে করে
3 ফ্যারাডে বিদ্যুৎ লাগে, এটা কোত্থেকে বলি আমরা? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহের জন্যই তো বলি। সো 3টা কথাই সত্য। সো অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। হ্যাঁ, এটা খুবই জোস একটা জিনিস, কারণ এটাও হচ্ছে বেশ ভালো, এবং তোমাদের সময় এরকম টাইপের কোশ্চেন আসতে পারে, কারণ এটা হচ্ছে লাস্ট 2-3 বছর পর পর আসে একবার। হ্যাঁ, সো এটা গত বছর যেহেতু আসে নাই, সো এই বছর আসার প্রবাবিলিটি এটার একটু বেশি, একটু পড়ো। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত তাহলে হয়ে গেল, খুব ভালো কথা। তাহলে চলো পরেরটা একটু দেখে ফেলি। তাহলে পরেরটা আমাদের কি আছে? এবার হচ্ছে আমাদের পড়তে হবে যে আসলে কোন ধাতুর সক্রিয়তা সিরিজকে নিয়ে। এবার ব্যাপারটা হচ্ছে যেই ধাতু সক্রিয়তা সিরিজের যত উপরে, হ্যাঁ এখানে কি হচ্ছে, যেই ধাতু সক্রিয়তা সিরিজের যত উপরে সে কিন্তু তত বেশি সক্রিয়। তত বেশি সক্রিয় মানে কি, সে তত ভালো অ্যানোড হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, আবার মনে রাখতে হবে যে আমার যে সক্রিয়তা আছে, আমার ক্যাটায়নের সক্রিয়তা কিন্তু পুরোপুরি উল্টা। মানে ধরো এখানে আমি লিথিয়াম প্লাসকে নিছি, পটাশিয়াম প্লাসকে নিছি, ক্যালসিয়াম 2 প্লাসকে নিছি, তারপর সোডিয়াম প্লাসকে নিছি, ম্যাগনেসিয়াম 2 প্লাসকে নিছি। হ্যাঁ, এরকম করতে 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 এখানে ধরো PB 2 প্লাসকে নিছি, H প্লাসকে নিছি, এরকম আরো নিচে আসলাম। হ্যাঁ, কপার 2 প্লাস, তারপর এখানে Hg, তারপর কি 2 প্লাস, এখানে হচ্ছে অরম 3 প্লাস, এরকম আছে। মনে রাখবা যে আমার ধাতুর সক্রিয়তা সিরিজ আর ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ কিন্তু উল্টা। ধাতুরটা যত উপরে তত বাড়ে, আর অ্যানায়নটা হচ্ছে ক্যাটায়নটা হচ্ছে যত নিচের দিকে যায় তত সক্রিয়তা বেশি। ঠিক আছে, তত কি, তত সক্রিয়তা বেশি, তত সক্রিয়তা হচ্ছে বেশি। ক্লিয়ার? আচ্ছা, পরের সেকশনে কি হইছে যে অ্যানায়নের ক্ষেত্রে যত নিচের দিকে যাব তত কি, তত এর সক্রিয়তা বেশি হবে, তত কি এর সক্রিয়তা বেশি হবে। এই হচ্ছে কেস। ঠিক আছে, যত আমার ধাতুগুলো উপরের দিকে থাকবে তত কি সক্রিয়তা বেশি, যত ক্যাটায়নের ক্ষেত্রে নিচের দিকে থাকবে সক্রিয়তা বেশি। ওকে, আর এটা তুই অন্য কালার দাগ দে, এটা সেম সেম মনে হইতেছে। এখানে কি হইছে, এখানে হচ্ছে আমার অ্যানায়নের ক্ষেত্রে যত নিচের দিকে, মানে আয়নের ক্ষেত্রে নিচের দিকে থাকলে ভালো, ধাতুর ক্ষেত্রে উপরে যত থাকবে তত ভালো। সহজ কথা। ঠিক আছে, মনে রাখার টেকনিক পাশে লেখা আছে, ঠান্ডা মাথায় একটু দেখো, বুঝছো? কারণ এগুলো মনে রাখতে হবে আগে, যেটা একদম মনে রাখাই লাগবে। ধাতুর সক্রিয়তা সিরিজ যা আর ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ যা, এটা কিন্তু পরস্পর উল্টা। ধাতুরটা হচ্ছে উপরের দিকে গেলে বাড়ে, ক্যাটায়নটা নিচের দিকে গেলে বাড়ে। ঠিক আছে, পারবো? তাহলে পরের পেজে যাই আমরা। পরের পেজে কি হইছে, কোন আয়নটি আগে মুক্ত হবে? তাহলে দেখো ভাই, ধাতুর সক্রিয়তা সিরিজের মধ্যে এইগুলোর মধ্যে সবার নিচে হচ্ছে এই সিলভারটা। ঠিক আছে, সিলভার, অরাম, এরা সবার নিচে, এই জন্য এদের সক্রিয়তা সবচেয়ে বেশি হবে ক্যাটায়নের ক্ষেত্রে, এই জন্য ওরা আগে চার্জ মুক্ত হবে। ঠিক আছে, দেখো এই পেজটার মধ্যে কিন্তু লেখা আছে এটা। ঠিক আছে, সবগুলোর মধ্যে সবার নিচে দিয়ে কে আছে, এই যে সিলভার, অরাম, এরা আছে। ঠিক আছে, সিলভার, অরাম, এরা আছে। সো এরা কিন্তু অবশ্যই সক্রিয়তা কি হবে, এদের আয়নের সক্রিয়তা বেশি হবে। ওকে, নাইস। তাহলে পরেরটার মধ্যে কি আছে, সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটি? এখানে কিন্তু ধাতুর এক্সাম্পল, খেয়াল করছো? ধাতু কিন্তু যত উপরে তত শক্তিশালী। তাহলে সবার উপরে কে ছিল মনে আছে? সবার উপরে ছিল হচ্ছে লিথিয়াম। এই জন্য লিথিয়ামটা কিন্তু সবচেয়ে শক্তিশালী জারক, ঠিক আছে, বিজারক, সরি। ঠিক আছে, কারণ লিথিয়াম ইলেকট্রন দান করবে লিথিয়াম প্লাসে কনভার্ট হওয়ার জন্য। সো এটা একটা জারণ বিক্রিয়া, যেহেতু জারণ বিক্রিয়া তো অবশ্যই ওর বিক্রিয়ক কিন্তু একটা বিজারক। ঠিক আছে, ওর বিক্রিয়ক কিন্তু একটা বিজারক। সো অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে লিথিয়াম। এই যে এই নাম্বারটা আমার অ্যান্সার হবে। ঠিক আছে ভাই, পারবো আমরা ইনশাল্লাহ, পারবো। ওকে, এই পর্যন্ত চলে আসলো। তাহলে পরের পেজে কি আছে? পরের পেজে হচ্ছে লবণ সেতু। সাধারণত হচ্ছে আমাদের একটা সেলকে আমরা অনেকক্ষণ যদি রেখে দেই, তাহলে সেলটা কি করে জানো, একটু ভরে গেলেই সে হচ্ছে কি অনেক বেশি ডেফিসিয়েন্ট হয়ে যায়, তার অনেক বেশি কি হয়, ক্ষমতা নষ্ট হয়। ঠিক আছে, লস হয়। একটা ওয়ার্ড আছে LJP, লিকুইড জংশন পটেনশিয়াল। ওইটার কারণে হচ্ছে কি হয়, আমার অনেকখানি শক্তি বা বিভব নষ্ট হয়। এখন ওই বিভবটা যেন নষ্ট না হয় তার জন্য হচ্ছে এটা আসছে। সহজ কথা, লবণ সেতুর মেইন কাজ কি, যেন কোষটা বেশিক্ষণ ধরে চলে, কোষের যেন ইফিসিয়েন্সিটা একটু বাড়ে, আর কিছুই না। ঠিক আছে ভাই, তো এখন এখানে লবণ সেতুর মধ্যে কোন দ্রবণ ব্যবহার করা হয়? মনে রাখবা KCl, KNO3, NH4NO3, জাস্ট এই তিনটা। হ্যাঁ, সবসময় মনে রাখবা এই তিনটার মধ্যে যেটা থাকবে ওটাই আমার অ্যান্সার হবে। এগুলো কিসে ব্যবহার করা হয়? লবণ সেতুতে। লবণ সেতু যারা না চিনি ওদেরকে একটু বলে দেই, এরকম দুই সাইডে হচ্ছে এরকম অ্যানোড ক্যাথোড থাকে। হ্যাঁ, এরপর কি এদের মধ্যে ইউ আকৃতির একটা জিনিস ইউজ করা হয়। এই ইউ আকৃতির যে জিনিসটা, এটার নামে কিন্তু হচ্ছে লবণ সেতু। এবং এটা কাজটা কি, এটা কাজ হচ্ছে নর্মালি তুমি যদি লবণ সেতু ইউজ না করো তাহলে কি হবে, আমার ক্যাথোড যেটা আছে, আমরা সবাই জানি
যে ক্যাথোড যেটা আছে, ক্যাথোড কি হয়, ক্যাথোডে সর্বদা হচ্ছে বিজারণ বিক্রিয়া হয়, বিজারণ বিক্রিয়া হয়। আর অ্যানোডে সর্বদা কি বিক্রিয়া হয়, অ্যানোডে সর্বদা জারণ বিক্রিয়া হয়। এখন যেটা জারণ হবে সেটা সবসময় কিন্তু কি হইতে থাকে, ক্ষয় হইতে থাকে। আর যেটা ক্যাথোড ওইখানে সবসময় কি হইতে থাকে, জমা হইতে থাকে। সো এখন জমা যদি হইতে থাকে তাহলে কিন্তু ওটা ভ্যালুটা বাড়তে থাকবে। আর যেটা অ্যানোড ওটা কিন্তু ক্ষয় হইতে থাকবে। এখন ক্ষয় হইতে 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 কি একটা সময় কি হয়ে যাবে, জিনিসটা কিন্তু এখানে অ্যানায়নটা যেহেতু জারণ করতেছে এই সাইডে প্লাস অনেক বেশি হয়ে যাবে আর এই সাইডে কি মাইনাস অনেক বেশি হয়ে যাবে। সো দুই সাইড একটা ইমব্যালেন্সে চলে আসে। কিন্তু এ মাঝখানে যারা আছে এরা এই ইমব্যালেন্সটাকে ঠিক করে ফেলে, সাম্যাবস্থায় নিয়ে আসে। মানে এই সাইডে যদি মাইনাস বেশি হয় সে এই প্লাস মাইনাসটা ইউজ করে টেনে ওকে এই সাইডে নিয়ে আসবে। এই সাইডে যদি প্লাস বেশি মাইনাস বেশি হয়ে যায় এই সাইড থেকে টেনে এই সাইডে নিয়ে আসবে। সো ব্যালেন্স করে ফেলে, ঠিক আছে। সো এই জন্য লবণ সেতু এত কিছু মনে রাখতে হবে না, খালি মনে রাখো যে কি ওই লবণ সেতুতে কি কি ব্যবহার করা হয়, KCl, KNH3, NH4NH3, ঠিক আছে। আবার এই তিনটার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট কে, সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে আমার KCl, কারণ Cl মাইনাসটা খুব ইজিলি হচ্ছে ভালোভাবে কাজ করতে পারে, ঠিক আছে। সো অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে KNO3, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে KNO3। ওকে নাইস, এই বন্ধ হয়ে গেল জনগণ, ঠিক আছে। তাহলে আগাই একটু। এবার দেখো লবণ সেতুর কাজগুলা, লবণ সেতুর কাজ কি কি, ওই যে অর্ধকোষগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা, হ্যাঁ কথা সত্য, দুই কোষের মধ্যে সংযোগ স্থাপন করে। লিকুইড জাংশন পটেনশিয়াল যে বলতেছি আমরা একটু আগে, LJP, ওইটাই কিন্তু হচ্ছে এইটা যেটা বললাম যে যখন তুমি একটা সেলকে এইখানে যখন প্রবেশ করাও তখন এই সারফেসটাতে, হ্যাঁ এইখানে যখন টানা হচ্ছে ইলেকট্রন দান গ্রহণ হইতে থাকে, ধরো হচ্ছে জিঙ্ক কি করে, ইলেকট্রন দান করে দিয়ে জিঙ্ক 2+ করতেছে অ্যানোডের মধ্যে। তাহলে এখন এই যে প্লাস আয়নগুলো আছে না, প্লাস আয়নগুলা এই আশেপাশে জমা হইতে থাকে, ঠিক আছে, আশেপাশে জমা হইতে থাকে। এখন যখন এই প্লাস আয়নগুলো আশেপাশে জমা হয় তখন কি হয়, তখন ইলেকট্রন কিন্তু বের হওয়ার বাধা পায়। এই যে বের হওয়ার বাধাটা পায় না, ওই বাধাটার জন্য কিছু পরিমাণ পটেনশিয়াল নষ্ট হয়। ওই নষ্ট হওয়ার পটেনশিয়ালটার নামই কি, লিকুইড জাংশন পটেনশিয়াল। কিন্তু যখন তুমি কি করো, দুই সাইডের মধ্যে হচ্ছে এরকম মানে লবণ সেতু ইউজ করো, তখন কি হয়, ও এ প্লাসটাকে ব্যালেন্স আউট করে ফেলে, ঠিক আছে। তো এখানের মধ্যে এটা আছে, তারপর তোমার যখনই হচ্ছে এই লিকুইড জাংশন পটেনশিয়াল মানে এটা ইউজ করছো, ও এগুলাকে টেনে এই সাইডে নিয়ে আসে, ঠিক আছে, ও এগুলাকে টেনে এই সাইড থেকে এই সাইডে ট্রান্সফার করে দেয়। ফলে আর এগুলো এখানে জমতে পারে না, ফলে আমার সেলটা বেশিক্ষণ ধরে চলে। সো এই জন্য কি হবে, এই পয়েন্টটাও ঠিক আছে, ওকে। আর লাস্ট পয়েন্টটা নিরপেক্ষতা বজায় রাখা, ওই যে দুই সাইডে ব্যালেন্স করে চলা। সো হ্যাঁ কথা সত্য, সেখানে তিনোটাই কিন্তু ঠিক আছে জনগণ। পারবো তাহলে ভাই, কোনো অসুবিধা আছে? নাইস, ওকে। তাহলে চলো আমরা পরের কোশ্চেনের দিকে চলে যাই। তাহলে পরের কোশ্চেনে কি আছে একটু দেখে ফেলি আমরা। পরের কোশ্চেনের মধ্যে আছে কোনটা জারণ বিক্রিয়া নির্দেশ করতেছে। তাহলে এবার দেখো সবসময় মনে রাখবা, প্রথমটা হচ্ছে বিক্রিয়ক আর পরেরটা হচ্ছে উৎপাদ। মানে যখন এরকম তীর চিহ্ন দেখতেছো, এটার কিন্তু বাম সাইডে থাকে কি ওর বিক্রিয়কটা থাকে এবং ডান সাইডে হচ্ছে ওর উৎপাদটা থাকে, এটা মাথায় রেখো, ঠিক আছে। এখন তাহলে কি হচ্ছে দেখো, তার মানে হচ্ছে এখানে কি হয়েছে, জিঙ্ক 2+ ছিল বিক্রিয়ক, ও ইলেকট্রন গ্রহণ করে তৈরি করে ফেলছে উৎপাদ জিঙ্ক, ঠিক আছে। এখানেও সেম, বিক্রিয়ক হিসেবে ছিল জিঙ্ক, ও ইলেকট্রন দান করে তৈরি করে ফেলছে জিঙ্ক 2+। এবার নিচেটা কি করছে, কপার 2+ ছিল, ও ইলেকট্রন গ্রহণ করে তৈরি করে ফেলছে হচ্ছে কপার। এখানে কি ছিল, H+ আয়ন, ও ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করে ফেলছে, H2। এবার কোশ্চেনটা পড়ি। কোশ্চেনের মধ্যে কি বলছিল, কোনটা জারণ নির্দেশ করতেছে। জারণ মানে কি, ইলেকট্রন দান। তাহলে ইলেকট্রন দান করতেছে কে, উপর প্রথমটা হচ্ছে বাদ, পরেরটাও বাদ, পরেরটাও বাদ। জারণ মানে হচ্ছে যেখানে ইলেকট্রনটা দান হয়েছে। সো এইটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। খুবই সহজ একটা কোয়েশ্চেন, ঠান্ডা মাথায় একটু অ্যান্সার দিও, তাইলেই কিন্তু চলবে ভাই, হ্যাঁ ওকে। তাহলে চলো পরেরটার মধ্যে কি আছে একটু দেখে ফেলি। অর্ধকোষগুলোর মধ্যে কোনটি অ্যানোড হিসেবে কাজ করবে। মনে রাখবা যেটা হচ্ছে সবচেয়ে ভালো জারণ দিবে, যেটা সবচাইতে ভালো জারণ বিক্রিয়া দিবে, ভালো জারণ দিবে, সে কি, সে হচ্ছে তত ভালো অ্যানোড হিসেবে কাজ করবে। যেমন এখানে তুমি সবগুলাই খেয়াল করো যে ধাতু ছিল আগে, ধাতু থেকে আয়ন হচ্ছে, এখানে সবগুলাই কিন্তু ধাতু, এবং ধাতু থেকে পরবর্তীতে কি হচ্ছে, আয়ন হচ্ছে। তাহলে ধাতু থেকে আয়ন যদি হয় তাহলে সবসময় কি ইলেকট্রন দান করে সে জিঙ্ক 2+ করতেছে, মানে এখানে কিন্তু সব ক্ষেত্রেই জারণ হয়েছে, সবগুলোতেই জারণ হয়েছে।
তাহলে এখানে মেইনলি কি জানতে চাইছে যে কোনটা ভালো জারণ দিবে, মানে এই চারটা যদি দেই তাহলে তুমি কোনটা অ্যানোড হিসেবে চুজ করবা, এটা কেমনে জানবা? এটা হচ্ছে সক্রিয়তা সিরিজ থেকে। মাথায় রাখবা সক্রিয়তা সিরিজে যে যত উপরে, সক্রিয়তা সিরিজে যে যত উপরে সে তত ভালো অ্যানোড, ঠিক আছে? যে যত উপরে সে তত ভালো কি, সে তত ভালো হচ্ছে অ্যানোড, ওকে, তত ভালো অ্যানোড, ঠিক আছে? এবার খেয়াল করে দেখো, সবার আগে আছে লিথিয়াম, তারপরে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কিন্তু অনেক উপরে, ঠিক আছে? তারপর অনেক নিচে গেলে জিঙ্ক আছে, অনেক নিচে গেলে কি আছে, ফেরাম আছে, অনেক নিচে গেলে কি কপার আছে, ওরা অনেক নিচে, ঠিক আছে? বাট সবার উপরের দিকে এই কয়েকটা আছে। তো দেখি এখানে কোন অপশনগুলো আছে। হ্যাঁ, আমাদের কাছে আছে হচ্ছে ম্যাগনেসিয়াম, ফেরাম, কপার। দেখছো, আমরা এই জানি একটু আগে দেখে আসছি সবগুলোর মধ্যে সবার উপরে কে ছিল, ম্যাগনেসিয়ামটা ছিল। সো যেহেতু ও সক্রিয়তা সিরিজে উপরে, যেহেতু ও সক্রিয়তা সিরিজে উপরে, তাই কি হবে, তাই কিন্তু ও ভালো অ্যানোড হিসেবে কাজ করবে, ও কিন্তু ভালো অ্যানোড হিসেবে কাজ করবে। ঠিক আছে ভাই, পারবো আমরা? ওকে, নাইস। তাহলে পরেরটার মধ্যে কাজ করতেছি। তাহলে এবার Fe2+ অ্যানোড হলে নিচের কোনটি ক্যাথোড হিসেবে কাজ করবে? তাহলে চিন্তা করে দেখো, যদি Fe থেকে ইলেকট্রন দান করে Fe2+, ও হচ্ছে অ্যানোড বলছে, তার মানে ও হচ্ছে জারণ দিচ্ছে। আমি কি বলছি, সক্রিয়তা সিরিজে যে যত উপরে তত ভালো অ্যানোড। তাহলে তুমি ফেরামের উপরের কাউকে আর নিতে পারবা না, কারণ ফেরামের উপরের গুলোকে নিলে ওরা ওর চেয়েও বেশি ভালো অ্যানোড হিসেবে কাজ করবে, তখন ও ক্যাথোড হয়ে যাবে। তাহলে তোমাকে এখন নিতে হবে ফেরামের চেয়ে কম সক্রিয় কাউকে। ফেরামের চেয়ে যারা কম সক্রিয় ওরা কি করতে পারবে, ওরা এই ক্ষেত্রে ক্যাথোড হিসেবে কাজ করতে পারবে। ঠিক আছে ভাই, তাহলে কোয়েশ্চেন হচ্ছে ফেরামের চেয়ে কম সক্রিয় কে আছে, একটু দেখে ফেলি আমরা। দেখি ফেরামের চেয়ে কম সক্রিয় কে আছে। ফেরামের চেয়ে কম সক্রিয় হচ্ছে স্টেনাম, পিবি, তারপর হচ্ছে এইচ, কপার, Ag, প্লাটিনাম, অরাম, এগুলো আছে। ঠিক আছে, তো চলো দেখি এখানে কোন অপশনটা আছে। এখানের মধ্যে তাহলে দেখি এখানে কি আছে। এখানে আছে হচ্ছে ফেরামের চেয়ে বেশি সক্রিয় কে কে, ম্যাগনেসিয়াম ফেরামের চেয়ে বেশি সক্রিয়, তাই এটা বাদ। অ্যালুমিনিয়াম বেশি সক্রিয়, বাদ। জিঙ্কও বেশি সক্রিয়, বাদ। তাহলে একমাত্র অপশনের মধ্যে অরাম হচ্ছে সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের নিচে, অনেক নিচে। ঠিক আছে, সো এই জন্য এটা হবে আমার অ্যান্সার। ওকে জনগণ, তাহলে এখানের মধ্যে কি হবে, A, D নাম্বারটা আমার অ্যান্সার হবে। পারবো তাইলে ভাই? সবাই একমত, পারা যাবে? যাবে, নাইস। তাহলে এবার পরেরটার মধ্যে কি আছে একটু দেখে ফেলে চলো। তাহলে এবার পরেরটার মধ্যে আছে হচ্ছে H2, কপার, তারপর কি 2H+, আর এখানে এটা নিয়ে কাজ করতেছে। তাহলে এটার জারণ বিক্রিয়া কোনটি হবে? তাহলে এবার তোমরা একটু আমাকে অ্যান্সার দাও যে অ্যানোডের জারণ বিক্রিয়া কোনটি। আচ্ছা, আমি পুরোটাই লিখি, পরে বুঝাইতেছি। হ্যাঁ, এখানে ফার্স্ট অফ অল H2 ছিল, এই H2 থেকে H+ হয়েছে, তাহলে H2 ইলেকট্রন দান করে H+ হইল, লিখলাম আমরা। তারপর কি কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে গেল, কপার। এবার দেখো এটা কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া। আর ইলেকট্রন গ্রহণ করলে কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। তাই না ভাই? খুব সহজ কিন্তু। হ্যাঁ, এবার মাথায় রাখতে হবে সকল ক্ষেত্রে অ্যানোডে কি, আমি যেমন মনে রাখতাম যে আজ কবি মানে কি, যে আতে হচ্ছে অ্যানোড, হ্যাঁ অ্যানোড, আর কি জতে হচ্ছে জারণ, অ্যানোডে জারণ বিক্রিয়া হয়। আর এখানে কি হয়েছে একটু দেখো, এখানে হচ্ছে এই জিনিসটা কবি, কতে হচ্ছে কি, কতে হচ্ছে ক্যাথোড, আর বিতে হচ্ছে বিজারণ। তাহলে ক্যাথোডে সর্বদা বিজারণ বিক্রিয়া হয়। ঠিক আছে, তাহলে জনগণ একটু দেখো তো এখানে কি হচ্ছে, অ্যানোডে সর্বদা জারণ, ক্যাথোডে সর্বদা বিজারণ। তাহলে যেখানে জারণ বিক্রিয়াটা হচ্ছে ওইটা কিন্তু অ্যানোড, আর যেটা কি বিজারণ বিক্রিয়া হচ্ছে ওইটা কি ক্যাথোড। এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ ভাইয়া, তাহলে এবার আমাকে বলো তো, তাহলে অ্যানোড বিক্রিয়া কোনটা কাজ করতেছে, হাইড্রোজেনটা। তাহলে এবার গুণ হাইড্রোজেনটা কোথায় আছে, H2 ইলেকট্রন, মানে প্রথম দুটো তো বাদ, তাহলে কপার 2+। হ্যাঁ, তাহলে কি H2 এর মধ্যে একটা এখানে গ্রহণ হয়েছে, তাই এটা হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে এই সি নাম্বারটা আমার অ্যান্সার। ঠিক আছে ভাই, পারা যাবে? তাহলে পারা যাবে, নাইস। ওকে, তাহলে এই পর্যন্ত কিন্তু হয়ে গেল। তাহলে পরের সেকশনটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, চলেন তাহলে এবার দেখি কি হয়। ঠিক আছে, তাহলে এবার পরেরটার মধ্যে হইলো কি, পরেরটার মধ্যে হচ্ছে আমাদের বলছে এখানে কি কি হয়েছে। এটা আমরা অ্যাকচুয়ালি আগেও পড়ছি, ভুলে এখানে হচ্ছে সিন লিখে ফেলছি। আমি একটু ঠিক করে দিই, দাঁড়াও, এটা SN হবে। হ্যাঁ, এটা SN হবে, আমি একটু ভুলে সিন লিখে ফেলছি। ঠিক আছে, যাক, এই তো ঠিক হয়ে গেল। তো এখন দেখি, এখন এই পার্টটুকুর মধ্যে যখন কাজটা করতেছে কি হচ্ছে একটু দেখে ফেলি চলো। এই পার্টটুকুর মধ্যে হচ্ছে এখানে Fe2+ আছে, থেকে Fe3+ হয়েছে, তো লিখে ফেলো Fe2+ থেকে Fe3+। তাহলে উৎপাদে জারণ মান বাড়লে ইলেকট্রন দান করতে হয়।
আর এখানে কি হয়েছে, স্টেনাম 4+ ছিল, A4+ থেকে স্টেনাম 2+ হয়েছে, তাই সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে। তাই কি হবে, উপরে বিক্রিয়াকে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ জারণ বিজারণ সমতা করতে হয়, তাই না? তাহলে যোগ করলে কি আসে, যোগ করলে এখানে আসে Fe2+ স্টেনাম 4+, উৎপাদে উৎপন্ন হবে 2Fe3+, আর সাথে হচ্ছে স্টেনাম 2+। যাকে এবার দেখি কোশ্চেনের মধ্যে কি চাইছে। কোশ্চেনের মধ্যে চাইছে জনগণ যে Fe2+ জারিত হয়েছে। Fe2+ কি জারিত হয়েছে? আসলে দেখি, Fe2+ জারণ বিক্রিয়া দিছে, কথা সত্য, ঠিক আছে? এখানে কিন্তু জারণ বিক্রিয়া হয়েছে, আর এখানে কি ইলেকট্রন গ্রহণ করছে, তাই এটা বিজারণ বিক্রিয়া দিছে, তাই না? জারণ বিক্রিয়া দিছে, এটা কথা সত্য। তারপর স্টেনাম 4 হচ্ছে বিজারক, যেখানে বিজারণ বিক্রিয়া হয় ওর বিক্রিয়কটা হয় জারক, তাই না? আর যেখানে জারণ বিক্রিয়া হয় ওর বিক্রিয়কটা হচ্ছে বিজারক, ওর বিক্রিয়াটা হচ্ছে বিজারক, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে কি হবে, এখানে তাহলে হচ্ছে Fe4+ বিজারক, এই কথাটা মিথ্যা, বাদ এটা। তাহলে এখানে কি Fe3+ একটি ইলেকট্রন গ্রহণ করে, Fe3+ একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, হ্যাঁ গ্রহণ করেছে। Fe3+ একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, ঠিক আছে? একটি ইলেকট্রন গ্রহণ, হ্যাঁ Fe3+ তো পারবেই, 2+ দান করছে, 2+ দান করছে মানে 3+ গ্রহণ করতে পারে, আবার ব্যাক ক্যালকুলেশন করতে পারবে, কারণ একটা উভমুখী চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? নাইস, ভালো কোয়েশ্চেন ছিল এটা, আমি নিজেও আটকাই গেছিলাম। Fe ইলেকট্রন দান করে Fe3+ যেমন হয়, আবার Fe3+ গ্রহণ করলে Fe2+ হয়। সো 1 আর 3 কিন্তু ঠিক আছে। সো জনগণ অ্যান্সার হবে কিন্তু কি সি নাম্বারটা, 1 আর 3, ঠিক আছে ভাই? পারবো জনগণ? কোনো অসুবিধা আছে? নাই। ওকে, তাহলে এই পর্যন্ত যখন কাজ করতেছে, তাহলে পরেরটার মধ্যে কি হয় একটু দেখে ফেলি। পরেরটার মধ্যে যেটা হয় যে এখানের মধ্যে প্রমাণ, হাইড্রোজেন, তড়িৎদ্বার বিভব। মাথায় রাখো আমাদের 2 ধরনের তড়িৎদ্বারকে নিয়ে কাজ করতে হয়, প্রমাণ আর একটা কি সেকেন্ডারি। প্রমাণ যেটা আছে সেটা কি, সেটা হইতেছে হাইড্রোজেন কে আমরা স্ট্যান্ডার্ড ধরে বাকি সবগুলার ভ্যালু বের করছি, এই জন্য হাইড্রোজেনের বিভবকে কি ধরা হয়, 0 ধরে কাজ করা হয়। সো হাইড্রোজেনের যে ভোল্টেজটা আছে সেটা কি, সেটা হচ্ছে একটা 0 ভোল্টেজ, এই যে 0 ভোল্টেজ কিনে কাজ করছি, ঠিক আছে? সো হাইড্রোজেনের ভোল্টেজটাকে 0 ভোল্টেজ ধরে নিয়ে কাজ করব আমরা, ওকে? মাথায় থাকবে? নাইস। সকল ক্ষেত্রে মনে রাখবা যে হাইড্রোজেনের জন্য E0 যেটা, ঠিক আছে, হাইড্রোজেনের জন্য E0 সেলের ভ্যালু কত, হাইড্রোজেন এর জন্য E0 যে সেলটা আছে ওটার ভ্যালু কত, 0, ঠিক আছে? বাস এইরকম মনে রাখলে কিন্তু পরীক্ষায় শান্তি, ঠিক আছে ভাই? পারবো? তাহলে চলো পরেরটায় দেখি কি হচ্ছে। আমরা খুব দ্রুত আগায় যাচ্ছি, তাই না? এই চ্যাপ্টারটা অনেক সহজ এবং একই টাইপের কোয়েশ্চেন অনেকবার করে আসে, সো তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? ঠান্ডা মাথায় দেখবা, কিছু কোয়েশ্চেন অ্যান্সার করবা, তাইলেই শেষ, অত গ্যাঞ্জাম নেই রাতে। পরেরটা কি আছে একটু দেখি, প্রমাণ কোষ বিভব। এখানে একটু বলি, প্রমাণ কোষ বিভব হচ্ছে কি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার চাপে তুমি 1 মোলার একটা দ্রবণের ঘনমাত্রা নিয়ে যে ভ্যালুটা বের করো সেটা হচ্ছে আমার প্রমাণ কোষ বিভব। তাহলে এখন এখানে E0 সেলকে নিয়ে কাজ করতে হয়। E0 সেলটা কি, E0 সেলটা হচ্ছে E0 অ্যানোড, এবং অ্যানোডে কি বিক্রিয়া হয়, জারণ, অক্সিডেশন। আর এখানে কি আছে, E0 ক্যাথোড, ক্যাথোড যেন কি, ক্যাথোড হচ্ছে বিজারণ, ঠিক আছে, রিডাকশন, ঠিক আছে, এটা হচ্ছে রিডাকশন, ওকে? এরকম একটা ব্যাপার, ওকে? মাথায় রেখো। এবার তাহলে এই দুটো যোগ করে দিছি, এবার ফোকাস করো একটু ঠান্ডা মাথায়, ঠিক আছে? এই পার্টটুকুর মধ্যে E0 অ্যানোড, অক্সিডেশন, E0 ক্যাথোড, রিডাকশন, এই কাজটা করে ফেলছি খুব ভালোভাবে। এবার তাহলে কি করব, এবার তাহলে যেটা করবো জনগণ সেটা হইতেছে, ধরো এখানে E0 সেলটার কাজটা আসলে কি, কাজটা হচ্ছে ভাইয়া মাথায় রেখো যে E0 সেলের ভ্যালু যেটা আছে সেটা যদি হচ্ছে গ্রেটার দ্যান 0 হয়, ঠিক আছে, মানে 0 থেকে বড় যদি হয়, তাহলে কি এর ভ্যালুটা একটা পজিটিভ ভ্যালু। পজিটিভ ভ্যালু মানে কি, সে হচ্ছে বিক্রিয়াকে স্বতঃস্ফূর্ত করছে, বিক্রিয়াটা কি করছে, স্বতঃস্ফূর্ত করছে। এবং তার মানে কি, তার মানে হইতেছে এখানে কিন্তু ভোল্টেজটা ড্রপটা আছে, তার মানে জিনিসটা কাজ করতেছে। অপর দিকে আমার যেটা হচ্ছে E0 সেল যেটা আছে সেটা হচ্ছে যদি গ্রেটার দ্যান, E0 সেল যেটা আছে সেটা যদি কি হয়, পজিটিভ একটা ভ্যালু দেয়, তখন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, তাই না? আচ্ছা এমনি লিখি, E0 সেলের ভ্যালু যেটা আছে সেটা যদি ইকুয়াল টু পজিটিভ হয়, পজিটিভ ভ্যালু হয়, তাহলে সে স্বতঃস্ফূর্ত। একটু ভুল লিখছিলাম মনে হয়, ঠিক করে দিছি। এখন E0 সেলের ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে কি, তাহলে বিক্রিয়াটা হচ্ছে স্বতঃস্ফূর্ত নয়। বিক্রিয়াটা কি নয়, বিক্রিয়াটা হচ্ছে স্বতঃস্ফূর্ত নয়, ওকে? এবং এটা দিয়ে কিন্তু আমরা আরো কিছু বের করতে পারি, সেটা হচ্ছে পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা, এটাও কিন্তু সিমিলার ওয়েতে বের করতে হয়, তাই না? এবং ওইখানে কি মনে রাখতে হয়, মনে করে দেখো তো, একটা পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা, পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা, ওইখানে কি করতে হয় বলা যাবে কিনা বলো তো ভাই, যাবে না কিনা, এটা কি জন্য কি করতে হয়, পাত্রকে সর্বদা আমাদের অ্যানোড ধরতে হয়, তাই না?
আর দ্রবণ যেটা আছে ওটাকে কি ধরতে হয়, ওটাকে ক্যাথোড ধরতে হয়। সো এরপরে বিক্রিয়া করতে হয়, ই নট সেল বের করতে হয়। যদি ই নট সেল যেটা বের হয়েছে ওটা ভ্যালু যদি পজিটিভ আসে তার মানে কি, তার মানে পাত্র ক্ষয় হয়ে যাবে। ক্ষয় হয়ে যাওয়া মানে কি, ক্ষয় হয়ে যাওয়া মানে হচ্ছে পাত্রে দ্রবণ রাখা যাবে না। অপরদিকে ই নট সেলের যে ভ্যালুটা আছে ওটা যদি নেগেটিভ আসে তার মানে কি, পাত্রে দ্রবণ রাখা যাবে, পাত্রে দ্রবণ রাখা যাবে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সুন্দর ব্যাপার স্যাপার সুন্দর করে হয়ে গেছে ইনশাল্লাহ। তো আমরা জাস্ট এই জিনিসগুলো ঠিকঠাক মতো অ্যাপ্লাই করে দিব, তাহলে কাহিনী শেষ। চলো তার কয়েকটা ম্যাথে অ্যাপ্লাই করে ফেলি। ওকে, তাহলে দেখেন জনগণ কি হচ্ছে এই পার্টটুকুর ভিতরে। তাহলে দেখেন এবার এই পার্টটুকুর মধ্যে আমরা যখন কাজটা করব তখন কি হচ্ছে, তখন হচ্ছে এবার এখানে H প্লাস H এগুলো নিয়ে কাজ করতেছি। তাহলে দেখো কি হইতেছে, এখানের মধ্যে যখন কাজটা করতেছো এখানে কিন্তু হচ্ছে বাম সাইডটা সর্বদা হচ্ছে অ্যানোড, বাম সাইডটা সর্বদা অ্যানোড আর ডান সাইডের সর্বদা হচ্ছে ক্যাথোড, এটা মাথায় রাখবা। হ্যাঁ, সর্বদা বাম সাইডটা হচ্ছে অ্যানোড এবং ডান সাইডটা কি, ক্যাথোড। তাহলে এবার একটু বিক্রিয়াটাকে লিখে পরে আমি সলভ করতেছি ম্যাথ। তাহলে এবার কি হয়েছে, এখানের মধ্যে H2 আছে, ও দুইটা ইলেকট্রন দান করে, অ্যানোডে যেহেতু জারণ বিক্রিয়া হয়, ও দুইটা ইলেকট্রন দান করে 2H প্লাস ক্রিয়েট করে ফেলছে। অপরদিকে আমার কি হচ্ছে, আমার এখানে কপার 2 প্লাস আছে, ও ইলেকট্রন গ্রহণ করে কপারে কনভার্ট করে ফেলছে। তাহলে কি হয় এখানে H2 কপার 2 প্লাস, তাহলে উৎপন্ন হবে 2H প্লাস অ্যান্ড কপার। এবার ই নট সেল বের করার সময় তুমি কি কি দেখবা, দেখো ভাই খালি মনে রাখবা বিক্রিয়ায় যা যা হয়েছে তুমি তা খালি যোগ করে দিবা। যেমন বিক্রিয়ায় কি হয়েছে H2 থেকে H প্লাস, তুমি এটাই লিখবা যে ই নট H2 থেকে H প্লাস। ঠিক আছে ভাই, পরেরটা কি লিখবা, ই নট কি দেখো কি হয়েছে, ই নট এখানে লিখছো কপার 2 প্লাস থেকে কপার, সো এখানেও লিখবা কপার 2 প্লাস থেকে কপার। তোমার কোশ্চেন ডেটা পরে দেখবা, আগে তুমি লিখে নিবা। এই পর্যন্ত লিখলা, এটা হয়েছে বিক্রিয়ায়। ঠিক আছে, এবার কোশ্চেন পড়ো, কোশ্চেনে আমার সাথে মিলাবা এবার। ঠিক আছে, তোমার লাগতেছে H2 থেকে H প্লাস, কিন্তু কোশ্চেনের মধ্যে সবাই আমরা একটু আগে পড়ে আসছি যে বাই ডিফল্ট আমার কিন্তু হাইড্রোজেনের জন্য প্রমাণ কোষ বিভব কত, 0। অপরদিকে আমি কাজ করতেছি কপার 2 প্লাস থেকে কপার, তোমার লাগবে এইটা, কোশ্চেনে দেওয়াও আছে এইটা, তাহলে যা দেওয়া আছে তাই বসাবা। যদি এরকম দেওয়া না থাকে উল্টা দেওয়া থাকতো তাহলে কি হইতো, উল্টাই নিতা, উল্টালে কি হয়ে যেত, মাইনাসটা প্লাস হয়ে থাকতো, প্লাস থাকলে মাইনাস হয়ে যেত, উল্টা নিতে হইতো আর কি। হ্যাঁ, তাহলে বলো তো কি পাওয়া যাবে, এটা তাহলে এখানে পাওয়া যাবে 0.34 ভোল্টেজ। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে এই 2 নাম্বারটা। যেহেতু পজিটিভ বিক্রিয়া হয়েছে তাহলে এই বিক্রিয়াটা কিন্তু কি বলতো, স্বতঃস্ফূর্ত, এটা কিন্তু স্বতঃস্ফূর্ত। ঠিক আছে, ওকে সবাই ধরতে পারছি, কোনো অসুবিধা আছে নাই কিন্তু। ঠিক আছে, তো চলো পরের পেজে কি হচ্ছে একটু দেখে ফেলি। এখানের মধ্যে কি হয়েছে, জিঙ্ক নিয়ে কাজ করতেছি। এখানে জিঙ্কের মধ্যে কি করছো, জিঙ্ক এবং সিলভার তড়িৎদ্বার বিজারণ বিভবের মান দেওয়া আছে, তারা দুটো তড়িৎদ্বার বিভব করে মোট বিভব কত হবে, জিঙ্ক এবং সিলভার। তাহলে আমাকে বলো জিঙ্ক এবং সিলভারকে নিয়ে যখন তুমি কাজটা করবা তখন সবসময় মাথায় রাখতে হবে জিঙ্ক এবং সিলভারের মধ্যে সক্রিয়তা সিরিজে উপরে কে, উপরে হচ্ছে জিঙ্ক, সো ও হবে কি, ও হবে অ্যানোড এবং ও কি হবে, ও হবে ক্যাথোড। এটা মাথায় রাখলেই কাজ শেষ। ঠিক আছে, তাহলে কি হবে, জিঙ্ক ইলেকট্রনটা দান করে জিঙ্ক 2 প্লাস করবে, আর সিলভার ইলেকট্রন গ্রহণ করে কি করবে, সিলভার করে ফেলবে। সো এখানে 2 দিয়ে গুণ করে দাও, এখানে এরকম হইলো, যোগ করে দাও, কি পাচ্ছি, জিঙ্ক আর 2Ag প্লাস ইজ ইকুয়ালস টু জিঙ্ক 2 প্লাস আর Ag, এটা হয়ে যাবে। তাহলে বলো তো ভাইয়া কি পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি হচ্ছে ই নট সেল ইজ ইকুয়ালস টু হচ্ছে ই নটস, এখানে কি কি পাচ্ছি, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, আর এই সাইডটাকুর মধ্যে কি হয়েছে ই নট সিলভার প্লাস থেকে সিলভার, সিলভার প্লাস থেকে সিলভার, এটা পাইছি। তাহলে জনগণ বলো তো কি কি হইলো এখানটার মধ্যে, এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস। এবার দেখি কোশ্চেনে কি দেওয়া আছে, বলা আছে তড়িৎদ্বার বিজারণ বিভবের মান। বিজারণ বিভবের মান মানে কি বলতো, যে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক, এটা তো বিজারণ তাই না, এটার ভ্যালু দেওয়া আছে এত, আর দেওয়া আছে হচ্ছে আরেকটা বিজারণ বিভব প্লাস থেকে Ag, তাহলে এটা একটা বিজারণ বিভব। তাহলে এবার দেখো তোমার কি লাগছে, এখানে দেওয়া আছে বিজারণ বিভব, তোমার লাগবে জারণ, তাহলে উল্টাই নিতে হবে। তাহলে বলো মাইনাস থেকে প্লাস নিব, সো এটা আসবে +76, আর এখানে যা লাগছে তাই দেওয়া আছে, সো 0.8 ভোল্টেজ। সো এবার কি 1.56, ইয়েস এবার ভ্যালু ঠিক আছে তাই না, যাকে হইলো। তাহলে এখানে অ্যান্সার আসবে 1.56। সো এবার 1.56 কে নিয়ে কাজ করব, এই সি নাম্বারটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে ভাই, পারবো, কোনো অসুবিধা আছে কারো নাই কিন্তু। তাহলে চলো পরেরটার মধ্যে চলে যাই। হ্যাঁ, তাহলে পরেরটার মধ্যে কি বলছে একটু দেখো, সেকেন্ডারি নির্দেশক কোনটি, খেয়াল রাখবা হাইড্রোজেন তড়িৎদ্বার যেটা আছে সেটা হচ্ছে
প্রাইমারি তড়িৎদ্বার, সো এটা নেওয়া যাবে না, এটা বাদ। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সেকেন্ডারি তড়িৎদ্বার, ঠিক আছে। সো সিলভার বলো, তারপরে মার্কারি বলো, এইগুলা বিশেষ করে মার্কারিটা এক্সামে বেশি আসে, এটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার, মাথায় রেখো, ঠিক আছে। ক্যালোমেল তড়িৎদ্বার বলা হয় এটাকে, ওকে। এটা একটু মাথায় রাখো কারণ এটা এক্সামে প্রচুর পরিমাণে আসতেছে রিসেন্টলি, ঠিক আছে। এটা মাথায় রাখবে একটু। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার হবে হচ্ছে 2 আর 3। তাহলে 2 আর 3 কোন অপশনের মধ্যে আছে? এইটা মাথায় রাখো যে প্রথমটা যেটা হাইড্রোজেন দিয়ে যেটা করে সেটা কিন্তু প্রাইমারি তড়িৎদ্বার, সেটা কিন্তু সেকেন্ডারি ধরা যাবে না, কারণ ওই হাইড্রোজেনকে 0 ধরেই কিন্তু আমি সবগুলোর ভ্যালু বের করছিলাম, ঠিক আছে ভাই? পারবো? তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে একটু দেখে ফেলি জনগণ। পরেরটার মধ্যে যে দেখছো ক্যালোমেল, ক্যালোমেল কোনটা? Hg2Cl2, এটা মাথায় রাখবা। ক্যালোমেল দেখলে মনে রাখবা এটা হচ্ছে কি Hg2Cl2, ঠিক আছে। এই Hg2Cl2 যেটা আছে ওটা কি এই Hg2Cl2 কে নিয়ে কাজ করতে হবে। খুব ঠান্ডা মাথায় একটু কাজ করব। ও ইলেকট্রনটা গ্রহণ করে কি হয়ে যায়? 2Hg হয়ে যায় আর 2Cl মাইনাস হয়ে যায়, এবং এটা একটা ভাইস ভার্সা বিক্রিয়া, ঠিক আছে। এই ক্যালোমেল তড়িৎদ্বারটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে ভাই, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে আলটিমেটলি বি নাম্বারটা, এই যে Hg2Cl2, এটা হবে, ওকে। পারছি তাহলে, ওকে নাইস। অনেকক্ষণ পর্যন্ত করে ফেললাম আমরা। তাহলে সামনে আগায় যাই। সামনে গেলে কি পাচ্ছি? এবার হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষের ইএমএফ কত, ইএমএফ কত বের করতে বলছে। তাহলে এখানে অ্যানোড মানে বিক্রিয়া যা যা হয় তা নিয়ে কাজ করতে হবে। সো অ্যানোডের মধ্যে কি অক্সিডেশন হয়, ক্যাথোডের মধ্যে রিডাকশন হয়, কথা সত্য, তার মানে এটা ঠিক আছে। এবার যদি হচ্ছে ক্যাথোডের মধ্যে রিডাকশন হয় তাহলে এটা তো নর্মাল সিস্টেম, ঠিক আছে। তাহলে অ্যানোডের মধ্যে রিডাকশন, তাহলে এটার আগে মাইনাস বসে যাবে একটা, তা মাইনাস বসছে, মানলাম। মানে ওই যে নর্মালি তো অ্যানোডের মধ্যে অক্সিডেশন হয়, তাই না? যখনই তুমি অ্যানোডের মধ্যে রিডাকশন করবা তাহলে সামনে একটা মাইনাস চলে আসবে না? ওই মাইনাসটাই হচ্ছে এইটা, বুঝছো? আর কিছু কিন্তু না। আবার খেয়াল করে দেখো, অ্যানোডের মধ্যে অক্সিডেশন নর্মাল সিনারিও, কিন্তু ক্যাথোডের মধ্যে যদি অক্সিডেশন করো তাহলে কি হবে? তাহলে এটা নিয়ে কাজ করতে হবে। কিন্তু এখানের মধ্যে কি আছে? এখানে তো ক্যাথোডের মধ্যে রিডাকশনই দিছে, সেখানে মাইনাস চিহ্নটা হবে না। সো অ্যান্সার হবে 1 আর 2, তাই না? 1 আর 2 ঠিক আছে, 1 আর 2 ঠিক আছে। 3 নাম্বারটা আসলে যদি এখানে ক্যাথোড রিডাকশন হয় তাহলে এটা প্লাস হইতো, ঠিক আছে। তার মানে এটা হয় নাই, 1 আর 2 ঠিক আছে। এই যে এ নাম্বারটা হবে আমার অ্যান্সার। পারবো তাহলে জনগণ? পারবো, ওকে নাইস। তাহলে এই পর্যন্ত আমরা পেরে ফেললাম, খুব ভালো। তাহলে পয়েন্টটার মধ্যে চলে যাই, চলেন। পয়েন্টটার মধ্যে বলছে নিকেল এর মধ্যে কাজ করতেছি। তাহলে বলো নিকেল থেকে নিকেল 2+ কে নিয়ে কাজ করব। তাহলে নিকেল 2টা ইলেকট্রন দান করে নিকেল 2+ হইল, আর এখানে 2 সিলভার প্লাস ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে গেল? সিলভার হয়ে গেল। তাহলে এবার কি উপরেরটা হচ্ছে জারণ করে ফেলছি আমরা, নিচেটা কি করে ফেলছি? বিজারণ করে ফেলছি আমরা। তাহলে জনগণ তোমরা একটা অ্যান্সার দিয়ে ফেলো, জারণ এবং বিজারণ। তাহলে কি হবে বলো তো? নিকেল জারিত হয়েছে, কথা সত্য, কিন্তু সিলভার তো জারিত হয় নাই, তাহলে এই কথাটা মিথ্যা, বাদ। তাহলে কি বিক্রিয়াটা একটি রেডক্স বিক্রিয়া, কথা সত্য, কারণ জারণ বিজারণ তো হয়েছে, তাই না ভাই? জারণ বিজারণ তো হয়েছে। তাহলে অ্যান্সার কি হবে বলো তো? 1 আর 3। সুন্দর মতন আমরা 1 আর 3 করে ফেলছি, খুব ভালো লাগছে কিন্তু, তাই না? সুন্দর করে মিলে গেছে। ওকে চলো তাহলে পরেরটা চলে যাই। পরেরটার মধ্যে আবার একটা ম্যাথ চলে আসছে, ঠিক আছে। ওকে তাহলে দেখি কি কি দেওয়া আছে। এবার এখানটার মধ্যে x থেকে x2+ করছে। আগে দেখো ইনট সেলের সূত্র কি হবে, তাহলে এবার বিক্রিয়া কি হয়েছে আগে ওটা লিখে নিই। চলো এবার বিক্রিয়ার মধ্যে হচ্ছে x ছিল, x নিলাম, এখানে কি x2+ লিখলাম, তার সাথে কি আছে বলতো? E0, এটা আছে হচ্ছে y2+, তাহলে এখানে কি আসবে? শুধু y। তাহলে বসায় দাও। তাহলে এখানের মধ্যে কি করছে একটু দেখে ফেলে চলো। এবার x থেকে x2+ লাগতো, তোমার এখানে উল্টা আছে, সো এটাকে তুমি পজিটিভ বানাই নিবা 0.62, তাই না? আর এখানে কি y2+ থেকে y তোমার এটাই লাগছে, সো 0.2 ভোল্টেজ। সো অ্যান্সার হবে কি +0.82 ভোল্টেজ, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে বলো তো অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। দেখছো কত সহজ লাগছে না এবার ম্যাথটা? এতবার করে ফেলছি ভাই, এগুলো আর কি লাগবে এখন গায়ে, তাই না? চলো তাহলে পরেরটা আমাদের কাজ করে ফেললাম। তাহলে দেখি পরেরটা কি আছে। পরেরটার মধ্যে আছে হচ্ছে এই জিনিসটা। এখন আগের পেজে বের করছো যে এই দুটো যদি যোগ করা হয় তাহলে কিন্তু এই কাজটা হইলো। তারপর y পাত্রে x দ্রবণ রাখা যাবে, y পাত্রে x দ্রবণ রাখা যাবে। তাহলে দেখি y পাত্রে x এর দ্রবণ রাখা যাবে, ঠিক আছে। তাহলে কি এখানে কি হইলো? তাহলে এটা হচ্ছে y2+ হবে আর x হয়ে যাবে। তাহলে এবার সূত্র কি হবে? E0 cell is equals to কি E0 y থেকে y2+, আর এখানে কি এখানে হচ্ছে x2+ থেকে x। তাহলে দেখো কি আছে, y থেকে y2+, উল্টাইতে হবে -0.2, x2+ থেকে x,
সো এটা হচ্ছে মাইনাস সামথিং। সো এখানের মধ্যে কি, এখানের মধ্যে দুইটা ভ্যালু নেগেটিভ আসছে, সো এটা পাত্রে দ্রবণ রাখা যাবে, কথা সত্য, ঠিক আছে, 1 নম্বর ঠিক আছে। তাহলে এবার যদি এটা ঠিক থাকে তাহলে উল্টাটা অবশ্যই ভুল হবে, তাই না? ওয়াই পাত্রে এক্স দ্রবণ যদি রাখা যায় তাহলে এক্স পাত্রে তার ওয়াই দ্রবণ রাখা যাবে না, কারণ তখন কি একটা অপরটার উল্টা, তাহলে অবশ্যই এটা ভুল হবে, রাইট? তাহলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। কোষ বিক্রিয়া নর্মালি যখন তুমি করছো তখন ভ্যালু কি পজিটিভ আসছে না? হ্যাঁ পজিটিভ আসছে। সো উপরের যে কোষ বিক্রিয়াটা যে তুমি আগের পেজে করলে ওটা পজিটিভ ভ্যালু হয়েছে, সো এটা স্বতঃস্ফূর্ত তো নর্মালি হয়েছে। 1 আর 3 অ্যান্সার হবে। তো জনগণ অ্যান্সার হচ্ছে 1 + 3। ঠিক আছে ভাই, পারবো? কোনো অসুবিধা আছে কারো? ওকে, তাহলে কিন্তু এই পর্যন্ত শেষ। হ্যাঁ, তো আমরা পরের পেজে যাই, তাহলে দেখি কি আছে। তো এবার পরের পেজে আছে হচ্ছে এই জিনিসটা, যে ভাই এখানের মধ্যে কি হয়েছে, একই টাইপের ম্যাথ ঠান্ডা মাথায় একটু করবো, ঠিক আছে? এরকম টাইপের ম্যাথই বেশি আসে, আমি জাস্ট এই জন্য প্র্যাকটিস করাইতেছি বারবার, আর কিন্তু কিছু না ভাই। হ্যাঁ, তাহলে বলো কি হয়েছে এবার? এ আছে, বি আছে, A2+ এগুলো নিয়ে কাজ করতেছো। তো এবার দেখো এবার কি বলছে, বি পাত্রের মধ্যে এ সালফেট রাখা যাবে কিনা, চলো দেখে ফেলি। তাহলে বি পাত্রের মধ্যে A2+ যদি রাখি তাহলে উৎপন্ন হবে কি B2+ আর A। তাহলে বলো তো ই নট সেল কি হবে? ই নট সেলটা হবে হচ্ছে ই নট বি থেকে B2+, আর এখানে কি হবে ই নট A2+ থেকে হচ্ছে A, এটা হবে। তাহলে বলো কি কি পাওয়া যাচ্ছে এখানের মধ্যে? পাওয়া যাচ্ছে হইতেছে ভাইয়া বি থেকে B2+ এর মধ্যে বি থেকে B2+ কি, এটা কি B2+ থেকে বি ছিল, তোমার লাগবে উল্টা, সো এটা হচ্ছে মাইনাস, আর এরপর কি A2+ থেকে এই আছে, সো এটাও হচ্ছে -0.76, সো এটা হচ্ছে -1.1 ভোল্টেজ আসে। তার মানে পাত্রে দ্রবণ রাখা যাবে। এটা যদি ঠিক হয় তাহলে বাই ডিফল্ট পরেরটা কিন্তু ভুল হবে, কারণ পরেরটা যোগ করলে উল্টা আসবে, তাহলে +1.1 ভোল্টেজ চলে আসবে। প্লাস মানে কি বিক্রিয়া হবে, পাত্র ক্ষয় হবে, পাত্রে দ্রবণ রাখা যাবে না, ঠিক আছে? তাহলে এবার বলো এটা বাদ, তাহলে বুঝতেই পারতেছো যে সবগুলো দূরে দূরে করে আসে, অ্যান্সার হচ্ছে 1 আর 3 হবে, বুঝেই যাচ্ছে। বাট তাও কোশ্চেন একটু পড়ি। ক্যাথোডের মধ্যে B2+ আয়ন A2+ আয়নের আগে চার্জ মুক্ত হবে। B2+ আয়নের আগে A2+ আয়ন চার্জ মুক্ত হবে। হ্যাঁ, কারণ হচ্ছে কি দেখো B2+ যেটা আছে, B2+ আয়ন যেটা আছে ও কিন্তু ক্যাথোডের মধ্যে B2+ আয়ন A2+ আয়ন অপেক্ষা আগে চার্জ মুক্ত হবে। হ্যাঁ, B2+ আয়ন যেটা আছে, মানে দেখো ক্যাথোডের মধ্যে জমা হইতে কি লাগবে, আমার বিজারণ করতে হবে, তাই না? তো যার বিজারণ বিভবটা বেশি ও তো জারণ বিভব, কারণ ওর বিজারণ বিভব মাইনাস আসছে, তার মানে ও অ্যাকচুয়ালি কি বিভব দেয়? জারণ বিভব দেয়, তাই না? তার মানে A2+ অ্যাকচুয়ালি কি বিভব দিবে? ও অ্যাকচুয়ালি জারণ দিবে, এই জন্য তোর ভ্যালুটা নেগেটিভ আসছে, কিন্তু ও কিন্তু বিজারণই দিচ্ছে। তো যার বিজারণ বিভবের ভ্যালুটা বেশি ওই কি করবে? ভালো করে বিজারণ বিভব দিবে, এবং বিজারণ কোথায় হয়? ক্যাথোডে হয়। সো অবশ্যই বি কি হবে? B2+ আয়ন A2+ আয়নে আগে চার্জ মুক্ত হবে, কথা সত্য। সো অ্যান্সার হচ্ছে A, 1 এবং 3। বাস, কাজ শেষ। ঠিক আছে, পারবো? তাহলে পরের পেজে কি আছে একটু দেখি। পরের পেজের মধ্যে বলছে ভাই যে এখানে যখন কাজটা করতেছো উদ্দীপক অনুসারে কোনটা সত্য সেটা দেখতে বলছে। চলো দেখি এখানের মধ্যে কি কি বলছে। অনেক কিছু বলছে এখানে কোশ্চেনের মধ্যে, এবং এ পার্টটুকুর মধ্যে বলছে যে ভাই A+2+ অনেক কিছু দেওয়া আছে, এ উজ্জ্বল হবে জ্বলবে, বি উজ্জ্বল হবে জ্বলবে, কি যেন বলছে, ঠিক আছে? তো দেখি এখানে কি কি বলছে আসলে। হ্যাঁ, এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আছে, এখানে ক্রোমিয়াম, ফেরাম আছে। তো দেখা যাক কি হয় এখানের মধ্যে যখন কাজ করবে, ঠিক আছে? এখানের মধ্যে যখন কাজ করবে দেখি এখানে কি পাওয়া যায়। তাহলে ম্যাগনেসিয়াম আর কারে নিয়ে কাজ করব? ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামকে নিয়ে কাজ করব। তো চলো ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করি। তাহলে এবার ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামকে যদি কাজ করি তাহলে বাম সাইডে অ্যানোড আছে, ডান সাইডে ক্যাথোড আছে, লেখাই আছে সবকিছু। এ তে অ্যানোড, তাহলে ডান সাইড ক্যাথোড হবে, বুঝাই যাচ্ছে, ঠিক আছে? সো এখন তাহলে বলো কি হবে এখানে? অ্যানোড এবং ক্যাথোডকে নিয়ে যদি কাজ করি তাহলে এখানে কি হইতেছে? এখানে হচ্ছে ই নট সেল ইজ ইকুয়ালস টু, বামে অ্যানোড থাকে ডানে ক্যাথোড থাকে। সো এখানে বের করে ফেলো ই নট, তাহলে কি কি পাওয়া যাবে? ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, এবং অপর দিকে কি পাওয়া যাবে? ই নট অ্যালুমিনিয়াম 3+, যেহেতু ক্যাথোড, সো অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যাবে। সো দেখি কি আসে। তো এখানের মধ্যে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, সো এটা আসবে হচ্ছে +2.37 ভোল্টেজ। অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম, সো এটা আসবে যা দেওয়া আছে তোমার লাগবে উল্টা, সো এটা হবে কি -1.66, বাট স্টিল যোগ করলে হচ্ছে পজিটিভ ভ্যালুই আসতেছে। 37 -1.66, তাহলে কত আসে? এটা হচ্ছে 0.71 ভোল্টেজ আসে। তো এখানে কি হবে? এটা ঠিক আছে, কারণ হচ্ছে যেহেতু এটা তড়িৎ প্রবাহিত করছে, সো বাল্ব জ্বলবে।
সো এখানে এ উজ্জ্বল বাল্ব জ্বলবে, কোনো সমস্যা নাই। পরেরটার মধ্যে কি আছে একটু দেখি। পরেরটার মধ্যে আবার কাজ করব ই নট সেল, এবার বানাইছে ক্রোমিয়াম আর ফেরামকে দিয়ে। তাহলে এবার দেখি কি হবে। এবার হচ্ছে ই নট, যেহেতু বামে আবারও অ্যানোড ডানে আবারও ক্যাথোড, সো এখানে হবে ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3+, আর এখানে প্লাস কি ই নট, এখানে আসবে হচ্ছে Fe 2+ থেকে Fe, এটা হবে, তাই না? তাহলে চলো ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3+ কত আছে, প্লাস 0.77 ভোল্টেজ নিলাম, এটাই তো দেওয়া নাকি? হ্যাঁ। আর ফেরাম থেকে ফেরাম 2+ তোমার উল্টাইতে হবে, সো এটা হবে হচ্ছে কি -0.44 ভোল্টেজ। তাহলে কি 0.77 -0.44, তাহলে অ্যান্সার আসবে +0.33। তাহলে বলো তো কত হবে এটা? এটাও পজিটিভ, তাহলে এটা হচ্ছে জ্বলবে। নাইস। উভয় ক্ষেত্রে তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে না, এখানে উল্টা হয়েছে, তাই না? এখানে হচ্ছে কি হয়েছে, রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়েছে, তাপ শক্তির কোনো কাহিনী নেই এখানে, ঠিক আছে? সো তাপ শক্তির কোনো কাহিনী নাই, তাহলে এটা বাদ। সো অ্যান্সার হবে 1 এবং 2। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তর হইতে পারে, ঠিক আছে, কিন্তু তাপ শক্তি না। ওকে, তাহলে এটা বাদ। তাহলে অ্যান্সার হবে 1 ও 2। তাহলে পরেরটা নিয়ে কাজ করো। এবার আমরা পড়বো হচ্ছে নার্নস্ট ইকুয়েশন। ভাই দেখো নার্নস্ট ইকুয়েশন নিয়ে অত কাহিনী নাই, খালি ঠান্ডা মাথায় একটু সূত্রটা বলে দেই। ই সেল ইজ ইকুয়ালস টু হচ্ছে ই নট সেল মাইনাস RTEF লন কিউ। এবার এখানে লন কিউ মনে রাখতে হবে, কিউ এর মধ্যে কিন্তু এটা কিন্তু ওই QP/QC, মানে বিক্রিয়ার যে কোনো মুহূর্তের উৎপাদ বা বিক্রিয়ার যে কোনো মুহূর্তের কি বিক্রিয়ক, ঠিক আছে ভাই? সো উপরে হবে কি যে কোনো মুহূর্তের উৎপাদ, যে কোনো মুহূর্তের উৎপাদ বিক্রিয়ার যে কোনো মুহূর্তের রিঅ্যাক্টেন্ট, এটা কিন্তু যে কোনো মুহূর্তের, ঠিক আছে ভাই? এবার খেয়াল করো, কিউ কিন্তু সক্রিয় ভর। কিউ দ্বারা কি বুঝাবে? সক্রিয় ভর। কারণ এখানে কিন্তু তুমি কি করতে হবে, যদি তুমি সলিড বা লিকুইডকে নিয়ে কাজ করো তাহলে এটার জন্য কিন্তু সক্রিয় ভর 1, এটার জন্য কিন্তু সক্রিয় ভর হচ্ছে 1। যদি হচ্ছে আমি অ্যাকুয়াস নিয়ে কাজ করি তখন তোমাকে ঘনমাত্রাকে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? যদি আমি গ্যাসকে নিয়ে কাজ করি তখন যেন কি ইউজ করতে হয়, আংশিক চাপ ইউজ করতে হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে ভাই, আংশিক চাপ ইউজ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে একটা ছোট্ট কথা বলে দিব। ই সেল নিয়ে কাজ করতেছি, RTEF লন কিউ হইল, ঠিক আছে? এখানে যেটা মাথায় রাখতে হবে, যেহেতু ই সেল বা ই নট সেল এগুলা যেগুলো আছে এগুলো হচ্ছে ভোল্টেজকে নিয়ে কাজ করতে হচ্ছে, ভোল্টেজ। আর ভোল্টেজ কিন্তু একটা SI একক। ভোল্টেজ কি? ভোল্টেজ হচ্ছে একটা SI ইউনিট। তাহলে এখানে মাথায় রাখতে হবে ভাই, যেটা SI ইউনিট যেহেতু, আর এর ভ্যালু কত বসবে? 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা বসবে, ঠিক আছে? এবার যেটা ইম্পর্টেন্ট কথা ভাই, সেটা কি? সেটা হইতেছে এই পার্টটুকু যখন তুমি কাজটা করবা তখন খুবই গুরুত্বপূর্ণ হইতেছে ভাই একটা ছোট্ট ওয়ার্ড এক্সট্রা শিখে রাখা। সেটা কি? সেটা হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন। জাস্ট সূত্র শিখে রাখলেই চলবে যে যদি প্রমাণ অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন বলে তাহলে ওটা হচ্ছে EF ই নট সেল, ঠিক আছে? কিন্তু যদি নর্মাল সিনারিওতে বলে তাহলে সূত্র কি হবে? -EF ই সেল। সো কোশ্চেনে যেমন ডেটা দেওয়া থাকবে ওই অনুযায়ী কাজটা করে দিব, তাইলে কাজ শেষ, ঠিক আছে? এটা হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তনের সূত্র, ঠিক আছে? ওকে, চলো তাই আমরা সূত্র কিছু কোশ্চেনের একটু সলভ করি। তাহলে এখানে কি বলছিলাম, বামে সর্বদা কি হবে? বামে সর্বদা হচ্ছে অ্যানোড হবে, ডানে সর্বদা কি হবে? ডানে সর্বদা ক্যাথোড হবে। তাহলে কি কি পাচ্ছি? এখানের মধ্যে নিকেল ইলেকট্রন দান করে পাচ্ছি হচ্ছে নিকেল 2+। অপরদিকে সিলভার যেগুলো আছে ওরা ইলেকট্রন গ্রহণ করে কি করে ফেলবে? সিলভার করে ফেলবে। তাহলে যোগ করে দাও কি আসে? এখানের মধ্যে নিকেল প্লাস কি 2Ag+, তাহলে উৎপন্ন হবে নিকেল 2+, আর এখানে হচ্ছে 2Ag। তাহলে বলো তো ভাই, ইনট সেল তো আমরা তখন বের করা শিখছি, ওটা আমি আর বলতেছি না। ইনট সেলটা কিন্তু বের করতে পারবা এখান থেকে, হ্যাঁ বের করলা। এরপর তুমি ই সেলটা বের করবা। ই সেল কেমনে বের করবো? এটা হচ্ছে ই নট সেল মাইনাস কি -RT, এখানে ই এর ভ্যালু কত দেখো, যতগুলা ইলেকট্রন দান গ্রহণ হয়েছে ওটাই কিন্তু আমার ই এর ভ্যালুটা, ঠিক আছে? তাহলে এখানে কত 2F লন, এবার উপরে হবে উৎপাদ। তাহলে উৎপাদ কি মনে রাখবা, সলিড গুলা কিন্তু বাদ, সলিড গুলা কিন্তু বাদ, ওগুলা কিন্তু কত, ওগুলা কিন্তু সক্রিয় ভর 1, তাই এগুলার কাউন্টে আনা লাগবে না। শুধু কি লাগবে? অ্যাকুয়াস আর গ্যাস। যদি অ্যাকুয়াস হয় তাহলে কি বসাবা? ঘনমাত্রা। তাহলে এবার নিকেল 2+, এটা বসবে সহগ 1 পাওয়ার 1। সিলভার আছে তাহলে সিলভার প্লাস আছে, তাহলে কি ওইটা হবে স্কোয়ার, কাহিনী শেষ, ঠিক আছে? সহগ 2 তাই পাওয়ার কি হয়ে যায়? 2 হয়ে যায়। নাইস। তাহলে আরেকবার একটু প্র্যাকটিস করে ফেলে চলো।
ওকে, তাহলে চলো এখানে কি হয়েছে, অ্যালুমিনিয়াম কি বলছে, বাম সাইডে হচ্ছে অ্যানোড আর ডান সাইডে কি, ডান সাইডে হচ্ছে আমার ক্যাথোড, এরকম একটা ব্যাপার সেপার, তাই না? তাহলে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন দান করে অ্যালুমিনিয়াম 3+ হয়ে যায়, অপর দিকে আমার জিঙ্ক 2+ ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে জিঙ্ক হয়ে যায়। তাহলে এবার কি সমতা করতে হবে, সমতা করলে কি করতে হবে, উপরটাকে 2 দিয়ে গুণ দিবা আর নিচেরটাকে 3 দিয়ে গুণ দিবা, তাই না, 3 দিয়ে গুণ দিবা, তাহলে যোগ করলে কি পাওয়া যায়, 2 অ্যালুমিনিয়াম প্লাস কি 3 জিঙ্ক 2+, তারপর এখানে কি 2 অ্যালুমিনিয়াম 3+ আর এটা হচ্ছে 3 জিঙ্ক, এটা হচ্ছে। তাহলে এখানে ই নট সেলটা কিন্তু আবার বের করতে হবে ইনিশিয়ালি, আগেগুলো যেগুলো করছো সেগুলো করবা, ঠিক আছে? যেমন এখানে কি কি আসবে, এখানে কিন্তু হচ্ছে ই নট অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ আসবে, আর এখানে কি হবে ই নট জিঙ্ক 2+ থেকে জিঙ্ক আসবে, আমি জাস্ট লিখে দিচ্ছি, হ্যাঁ। আর এখানের মধ্যে ই সেল তাহলে কেমনে বের করব, ই সেল হচ্ছে ই নট সেল মাইনাস RTEF। এবার চিন্তা করে দেখো তো কতগুলো ইলেকট্রন দান গ্রহণ হইলো, 3 দুগুণে 6টা না, 6টা ইলেকট্রন দান গ্রহণ হয়েছে, এই জন্য তুল্য সংখ্যা কিন্তু 6F। এবার বলো লন, এবার উপরে কি উৎপাদ নিচে বিক্রিয়ক, তাহলে উৎপাদ কি বলতো অ্যালুমিনিয়াম, তো এবার অ্যালুমিনিয়াম 3+ লিখলাম উৎপাদ হিসাবে, সহগ হচ্ছে 2 তাই পাওয়ার হচ্ছে স্কোয়ার, ঠিক আছে? আবার এছাড়া কি জিঙ্ক, তাহলে কি জিঙ্ককে লিখলাম আর কি সহগ 3 তাই পাওয়ার কিউব। সলিড বলে কিন্তু ওরা কাউন্টে আসে নাই। সলিড বুঝলাম কেমনে, যে কোনো ধাতু পরমাণু অবস্থায় কি অবস্থায় থাকে, সে কিন্তু সলিড অবস্থায় থাকে ভাই, ঠিক আছে? ঠান্ডা মাথায় পড়বো, সবকিছু পারবো ইনশাল্লাহ। ওকে নাইস, চলো পরেরটার মধ্যে চলে যাই। তাহলে এবার অপশন একটু কোয়েশ্চেন গুলো দেখে ফেলবো, হ্যাঁ। এখানের মধ্যে কি করে ফেলি খেয়াল করো, এবার এখানের মধ্যে ক্যাডমিয়াম আছে, বাম সাইডটা অ্যানোড, ও ইলেকট্রন দান করলে ক্যাডমিয়াম 2+ হয়ে যায়, অপর দিকে H+ থেকে H2, 2H+ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে H2 হয়ে যায়। তাহলে জনগণ যোগ করে দেই কি পাওয়া যায়, দেখো ক্যাডমিয়াম এখানে কি 2H+ উৎপন্ন হবে ক্যাডমিয়াম 2+ আর সাথে হচ্ছে হাইড্রোজেন। এবার খেয়াল করে দেখো ও তো সলিড, ও হচ্ছে অ্যাকুয়াস, কিন্তু ও কিন্তু গ্যাস। বলছিলাম কিন্তু যদি গ্যাস থাকে তাহলে কিন্তু আংশিক চাপটা নিতে হয়, ঠিক আছে ভাই, কারণ আংশিক চাপও কিন্তু এক ধরনের সক্রিয় ভর, একটু সাবধান, হ্যাঁ। তাহলে চলো তো ভাই কি নিয়ে কাজ করব, এখানটার মধ্যে হচ্ছে কি আসতেছে দেখো, ইনট সেলটা আমরা বের করতে পারবো, হ্যাঁ ইনট সেলটা বের করতে পারবো। এই যে ইনট কি বলতো, ইনট হচ্ছে ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+, আর এখানে ইনট কি বলতো H+ থেকে H2, তো পারা যাবে এগুলো, হ্যাঁ। তাহলে এবার ই সেলটা কি, ই সেলটা হচ্ছে ই নট সেল যেটা আছে সেটা মাইনাস RTEF, কতগুলো দান গ্রহণ হয়েছে বলতো 2টা, সো এটা হচ্ছে 2F লন। এবার হচ্ছে উপরে উৎপাদগুলো কি কি, ক্যাডমিয়াম 2+ আছে ওটা কি পাওয়ার 1, আর নিচে কি আছে বিক্রিয়ক, এই হলো H+ তার হোল স্কোয়ার, কিন্তু শেষ হয় না কিন্তু, ঠিক আছে? এখানে মেন কাহিনী হচ্ছে তোমার কিন্তু এখানে H2 গ্যাসটাকেও নিতে হইতো, এবং যেহেতু এটা গ্যাস তাহলে অবশ্যই তার কি নিতে হবে, অবশ্যই কিন্তু তার আংশিক চাপ নিতে হবে। সে কোন জায়গায় আসছে, উৎপাদে আসছে, তা ওকে উৎপাদে গুণ করে দাও, P(H2) সহগ 1 তাই পাওয়ার 1, ঠিক আছে? মাথায় থাকবে, অসুবিধা আছে নাই? সবগুলো জায়গায় আর এর ভ্যালু কত বসবে, সবগুলো জায়গায় যেহেতু আমরা SI একক নিয়ে কাজ করব, তো সবগুলো জায়গায় আর এর ভ্যালু বসবে 8.314, ঠিক আছে? এই ভ্যালুটা কিন্তু জনগণ মাথায় রাখতে হবে, আর খুব প্যারা হয়ে যাবে। ওকে পারবো, তাইলে পারবো। তাহলে চলো সামনে আগাই। নান সমীকরণে আমরা অনেকক্ষণ পর্যন্ত পড়াশোনা করে ফেললাম, এবার হচ্ছে আমরা একটা ম্যাথ দেখে ফেলি, সেটা হচ্ছে নিচের কোন গ্যালভানিক সেলটার ভিতরে আমরা কাজ করতেছি এই বৃদ্ধি পাচ্ছে। তাহলে চলো এখানের মধ্যে আমরা যখন কাজটা করব তখন কি কি পাচ্ছি, এবার দেখো ই নট সেল তো তোমরা বের করতে পারবাই, এটা আমি আর ধরতেছি না, হ্যাঁ। ই নট এখানে কি জিঙ্ক থেকে জিঙ্ক 2+টা হবে, বামেরটা অ্যানোড আর ডানেরটা কি ক্যাথোড, এবং এটার কোনো ইম্প্যাক্টও নাই, জাস্ট বলে দিচ্ছি আর কি। তাহলে ই সেলটা কি, ই সেলটা হচ্ছে ই নট সেল যেটা আছে ওইটা মাইনাস RTEF, এবার হচ্ছে লন, উপরে কি উৎপাদ আসবে, চিন্তা করে দেখো উপরে উৎপাদ মানে কি, উৎপাদ হচ্ছে তাহলে জিঙ্ক 2+টা উপরে আসবে, আর নিচে বিক্রিয়ক মানে কি, নিচে বিক্রিয়ক মানে হচ্ছে Ag+টা আসবে। কেউ মানে না বুঝে থাকলে একটু করে দেখো, জিঙ্ক ইলেকট্রন দান করে জিঙ্ক 2+ আসে, তাই এটা হচ্ছে উৎপাদে বসছে, সিলভার প্লাস ইলেকট্রন গ্রহণ করে সিলভার হয়েছে, যেহেতু আয়নটা বিক্রিয়কে তাই বিক্রিয়কে বসছে, ঠিক আছে? সহগ 2 তাই পাওয়ার স্কোয়ার হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো এখন কি হইতেছে একটু দেখো, এখন ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো, ঠিক আছে? যদি জিঙ্ক 2+ এর ভ্যালু বাড়ে, যদি সিনারিও লিখি আমি একটু, যদি আমি জিঙ্ক 2+ এর ঘনমাত্রাটা বৃদ্ধি করি তাহলে কি হবে, এ পুরা টার্মটার ভ্যালু বাড়বে, তাই না? এ পুরা টার্মটার ভ্যালু বাড়বে, চিন্তা করে দেখো RTEF লন
এই যে পুরো টার্মটা আছে জিঙ্ক 2+ বাই Ag+ তার হোল স্কোয়ার, এই পুরো টার্মটার ভ্যালু বেড়ে যাবে। এখন যত সেকেন্ড ভ্যালুটার ভ্যালু বেড়ে যাবে তত কি হবে, বিয়োগফলটা কি ছোট আসবে না? চিন্তা করে দেখো 10 - 1 আর 10 - 9, তাহলে এই সেকেন্ডটার ভ্যালু যত বাড়বে তত কিন্তু ই সেলের ভ্যালুটা ছোট আসবে। সো এখানে কি হবে, সো ওভারঅল যে বিয়োগফলটা সেই ভ্যালুটা কিন্তু কি আসবে, ছোট আসবে, রাইট? কিন্তু যখন তুমি কি করতেছো, Ag+ এর ঘনমাত্রাটা বাড়াচ্ছ তখন কিন্তু এ পুরা টার্মিনোলজির ভ্যালুটা কি আসতেছে, ছোট আসতেছে। RTEF লন এই যে জিঙ্ক 2+ আর Ag+ হোল স্কোয়ার এই যে পোর্শনটুকু এটার ভ্যালু কিন্তু ছোট আসতেছে। তাহলে যেটা বললাম যে 10 - 1 করলে যে ভ্যালু আসবে 10 - 0.1 করলে ভ্যালু কি আরো বড় আসবে না? চিন্তা করো 10 - 1 করলে নর্মালি 9 আসে, কিন্তু এখানে যদি ভ্যালু আরো ছোট হয়ে যায় 0.1 হয় তাহলে 10 - 0.1 মানে কি 9.9 না? তাহলে ভ্যালু কি বেড়ে গেছে না? সো মনে রাখবা যত এই সেকেন্ড টার্মটা ছোট হবে তত কি হবে, ই সেলের ভ্যালু বড় আসবে, ঠিক আছে? এই টার্মটা যত ছোট তত কি হবে, ই সেলটা বড়, ঠিক আছে? সো এই জন্য এই টার্মটা ছোট হয়ে গেছে, এই জন্য ওভারঅল ই সেলের ভ্যালু কি আসছে, বড় আসছে। তাহলে এবার ই সেল তো বাড়াইতেই বলছে, তাহলে ই সেল বাড়াইতে হলে কার ভ্যালু বাড়াইতে হবে, এই যে Ag+ এর ভ্যালু বাড়াইতে হবে, বাস এইটুকু হচ্ছে কাজ, ঠিক আছে? এবং এই কোশ্চেনটাই বারবার আসে, ঠিক আছে? খালি মনে রাখবা যে সেকেন্ড যে টার্মটা আছে তার ভ্যালু কমাইতে হবে। এবার ওর ভ্যালু যেমনে পারো কমাইলে অটোমেটিক হচ্ছে কি হবে, ই সেলের ভ্যালু বড় আসবে, শেষ, ঠিক আছে? তাহলে পরেরটার মধ্যে কি করব, পরেরটার মধ্যে এখানে সুন্দর একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটা কি, এই সমীকরণটার মধ্যে সবকিছু বলা আছে। তাহলে চলো ভ্যালুটা বসায় দেই। তাহলে এবার কি হবে, An+ আছে, ও n সংখ্যক ইলেকট্রন যোগ করে A তৈরি করবে, ঠিক আছে? আর এখানে B আছে, B কি করবে, ও n সংখ্যক ইলেকট্রন দান করে Bn- তৈরি করে ফেলবে, Bn+ তৈরি করে ফেলবে। তাহলে ওভারঅল যোগ করলে কি আসতেছে, An+, এখানে কি B উৎপন্ন হচ্ছে কি A প্লাস Bn+। তাহলে এবার যোগ করে দাও, ই সেল ইজ ইকুয়ালস টু আসবে ই নট সেল মাইনাস RT/NF, কারণ n সংখ্যক ইলেকট্রন দান গ্রহণ হয়েছে। এবার হচ্ছে লন, উপরে কি উৎপাদে কি আসবে, তাহলে Bn+ সহগ 1 পাওয়ার 1 আর An+ সহগ 1 পাওয়ার 1। তাহলে এটা বসায় দাও। এবার দেখো কোনটার সাথে মিললো, প্রথমের সাথে কি মিললো, এ সেল ইকুয়ালস টু ই নট সেল, উপরে এ দিয়ে দিছে না, উপরে তো এ হবে না, এটা ভুল আছে, ঠিক আছে? এটা হয় নাই। আবার এখানে কি আছে, উপরে বি আছে নিচে এ আছে, মিলছে, NF আছে, সবই মিলছে, এটা ঠিক আছে। ই সেল ই নট সেল 2.303 লগ, এবার উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক হয় নাই, এটা বাদ, ঠিক আছে? এবার ই সেল এখানে মাইনাস চিহ্নই নাই, ঠিক আছে? এটা গুণ করে দিছে, গুণ করলে হবে না, মাইনাস চিহ্নটা লাগতো, তাই না? তাহলে হইতে পারতো, সেটা হয় নাই, বাদ। সো অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। সহজ একটা ম্যাথ সহজভাবে করে ফেলছে, দেখছো? বললাম না নার্সারি কোশ্চেন থেকে অত প্যাচাই না, খুব সহজ কোশ্চেন আসে ভাই। ওকে, চলবে, নাইস। তাহলে পরেরটার মধ্যে চলে যাই, দেখি কি হয়। তো এটা হচ্ছে আমরা কাজ করে ফেলবো। তাহলে এবার দেখি কি হয়েছে, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ এর কাজটা করব। এবার এই পার্টটুকুর মধ্যে কাজটা করতেছে, ওকে? তাহলে বলো এবার এই সাইডটা কি, এই সাইডটা কিন্তু অ্যানোড, এই সাইডটা কিন্তু ক্যাথোড, তাই না ভাই? তাহলে বলো এবার ম্যাগনেসিয়াম ইলেকট্রন দান করে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, আর এখানে কি হয়েছে, Ag+ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Ag হয়ে গেছে। তাহলে জনগণ সুন্দর করে 2 দিয়ে গুণ করে দাও, কি কি পাওয়া যাচ্ছে, ম্যাগনেসিয়াম প্লাস 2Ag+ উৎপন্ন হচ্ছে কি, ম্যাগনেসিয়াম 2+ আর এখানে Ag। তাহলে আগে ই নট সেলটা বের করে ফেলি। তাহলে বলো ই নট সেলটা কি ছিল, ই নট সেলটা হচ্ছে ই নট অফ কি, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, আর এখানে কি ই নটটা কি বলতো, আমার Ag+ থেকে হচ্ছে Ag। তাহলে এবার কি হয়েছে বলতো, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ কোথায় আছে, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, তাহলে এটা হয়ে গেছে তোমার দেওয়া আছে মাইনাস, তোমার কিন্তু লাগছে উল্টাটা, তাই না? 2+ থেকে প্লাস দেওয়া, তোমার শুধুটা লাগবে, ওকে? তাহলে কি হচ্ছে, এটা 2.37 ভোল্টেজ, মাইনাস থেকে প্লাস বানাইছি। আর সিলভার প্লাস থেকে সিলভার এটাই আছে, সো 0.8, সো এটা যোগ করলে মনে হয় 3.17 ভোল্টেজ আসে, ঠিক আছে? চলো তাহলে এবার ই সেলটা বের করে ফেলি, তাহলে ই সেল ইজ ইকুয়ালস টু কি আসবে, ই নট সেল মাইনাস RTEF, এরপর কি লন, উপরে উৎপাদ কি, ম্যাগনেসিয়াম 2+ আর নিচে কি, নিচে হচ্ছে সিলভার প্লাস তার স্কোয়ার, ঠিক আছে ভাই? তাহলে বলো কি কি উৎপন্ন হচ্ছে, ই নট সেল হচ্ছে 3.17 ভোল্টেজ মাইনাস 8.314, টি এর ভ্যালু কত,
টি এর ভ্যালু হচ্ছে 298 কেলভিন। তারপর কি, তারপর হচ্ছে ই এর ভ্যালু কত ইলেকট্রন দেখো তো ভাই, 2টা ইলেকট্রন দান গ্রহণ হয়েছে। সো 2 ইন্টু 96,500 লন। এবার উপরে কত উৎপাদ, ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা কত দেখো তো 0.13। সো 0.13 ভোল্ট 0.13 মোল। আর Ag+ এর ভ্যালু কত 10 টু দি পাওয়ার -4 তার হোল স্কয়ার। তো এবার করে দেখো, ক্যালকুলেটরে বসায় দাও। দেখো 3.17 -8.314 ইন্টু 298 ডিভাইড বাই কত 2 96,500 ইন্টু লন কি করবো বলো তো, উপরে বসাবো হচ্ছে 0.13 আর নিচে আসবে 10 টু দি পাওয়ার -8। তাহলে এবার ভ্যালুটা দেখি কত আসে। এটা চলে আসে 2.959। সো এটা 2.96 মনে লিখতে পারবো আমরা। সো এবার দেখো অ্যান্সার আছে কি, অ্যান্সার হচ্ছে 17 বাদ এই 2.96 মিলছে, ঠিক আছে। সো এই হচ্ছে আর কি আমাদের অবস্থা, বুঝছো। তো আমাদের মোটামুটি জনগণ এই পর্যন্তই, হ্যাঁ। সো এখান থেকে দেখো আমরা মোটামুটি সহব টাইপের সবকিছু করে ফেলছে কিন্তু, ঠিক আছে। তো এখানে কিন্তু হচ্ছে একদম যত রকমের যা ম্যাথগুলা ছিল আমাদের আগা মাথা সব করা শেষ, ঠিক আছে। ঠান্ডা মাথায় করে কিন্তু আমরা যা যা দরকার ছিল সব করছি। বোর্ডের বিগত 3-4 বছরের কোয়েশ্চেন করছি, কিছু হয়তো ভার্সিটির কোয়েশ্চেন আমরা সলভ করছি, ঠিক আছে। সো এগুলিও ঠিকঠাক মতো করলে ইনশাল্লাহ পরীক্ষায় পারা যাবে। সো সবাইকে হচ্ছে অনেক ধন্যবাদ এত সুন্দর করে ক্লাসটা করার জন্য। ইনশাল্লাহ হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো এক সময় কোনো এক জায়গায় সুন্দর করে দেখা হয়ে যাবে। চলুন, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।